আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার সেট ও ফাংশন, সো এইটাকে একেবারে আলু ভর্তা করে দিব। সো আলু ভর্তা দেখে কিন্তু বুঝতে পারতেছো যে এইটার বেসিকটা আমি কি লেভেলে বুঝাবো। আজ পর্যন্ত ইউটিউবে যতগুলো কন্টেন্ট আছে এই অধ্যায়ের উপর, সো এর থেকে বেস্ট একটা ক্লাস এইটা হতে যাচ্ছে। ওকে, তো এই অধ্যায়ের মেইন ফোকাসই হচ্ছে তোমাদের বেসিকটা ডেভেলপ করে দেওয়া। জাস্ট আমি তোমাদের বেসিকটা এভাবে খাওয়াই দিব, তোমরা জাস্ট একটু গিলবা। ওকে, সো তার জন্য কি করতে হবে ভাইয়া, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, সেট ও ফাংশন হায়ার ম্যাথের যে চ্যাপ্টারটা এইটা, হ্যাঁ এইটার কিন্তু ভাই হিউজ পরিমাণ ভাইয়া বেসিক, এইটার অনেক বেসিক, একটা ক্লাসে বেসিক কিন্তু শেষ হবে না। সো এর জন্য কি করতে হবে ভাইয়া, মিনিমাম 2-3টা ক্লাস তো এটার উপর করতেই হবে। সো ধাপে ধাপে আমি ক্লাসগুলো নিয়ে আসবো। ওকে, তোমরা জাস্ট আমি যা বলি আমার নির্দেশনাগুলো একটু ফলো করো, কষ্ট হবে একটু ফলো করে দেখবা, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে তোমরা চলে যাবা। আর আমার যারা জেনারেল ম্যাথের সেট ও ফাংশনের ক্লাসটা করছো তাদের জন্য এই ক্লাসটা একটু ইজি হবে। হ্যাঁ, বাট জেনারেল ম্যাথের সেট ও ফাংশনের যে ম্যাথগুলা ওইগুলা থেকে এই চ্যাপ্টারের ম্যাথগুলা একটু হার্ড, বাট বুঝবা, আমি ইজি করে বুঝাই দিব। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, আমি তোমাদের ক্লাসটা কিভাবে সলভ করব বা কিভাবে শেষ করব। সো ভাইয়া দেখো, ফার্স্ট অফ অল এই যে সেট যে অধ্যায়টা, এখানে দেখো প্রত্যেকটা এক্সাম্পল এবং প্রত্যেকটা কাজের আমি তোমাদের ব্যাখ্যা একেবারে ইন ডিটেলসে বুঝাই দিব। ওকে, তারপর উদাহরণের ম্যাথ আছে সবগুলো আমি ইন ডিটেলসে বুঝাই দিব। সো এই ক্লাসটা করার পর আমি এটা বলতে পারি যে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে যে দেওয়া আছে সবগুলার অর্থ মিনিং তোমরা বুঝতে পারবা। ওকে, সো আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদের কার্তেশীয় গুণজ সেট এতটুকু পর্যন্ত কভার করব, ঠিক আছে? সো এই যে এতটুকু পর্যন্ত আমি কভার করে দিব, এতটুকু কার্তেশীয় গুণজ সেট। পরের ক্লাস থেকে আমরা প্রতিজ্ঞা থেকে শুরু করব, কারণ এখানে বেসিকটা যদি তোমাদের ভাঙ্গা বোঝাইতে চাই সো এই ক্ষেত্রে হিউজ টাইম লাগবে। সো আমার পড়ার সিস্টেমটা তো ভাইয়া তোমরা বুঝতে পারতেছো। ফার্স্টে আমরা বেসিক প্লাস মেইন বইয়ের ম্যাথগুলো সলভ করব, তারপর আজ পর্যন্ত এই চ্যাপ্টারের আসা যত বোর্ড কোশ্চেন আছে, যত সিকিউ আছে সব সলভ করব। সো এখানে দেখো এই যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে, হ্যাঁ টাইপ ভিত্তিক ম্যাথ, তারপর বোর্ড কোশ্চেন এগুলো সলভ করব। তারপর এই যে দেখো টাইপ ভিত্তিক তোমার ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা সলভ করব। আর জাস্ট যে টাইপ ভিত্তিক ম্যাথ এমন না কিন্তু ভাইয়া, আমি যে জাস্ট তোমাদের টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করবো এমন না। এখানে দেখো বোর্ড কোশ্চেন আছে, তারপর ইম্পর্টেন্ট স্কুল কোশ্চেন আছে, এভরিথিং সব কিছু আমি টোটালি তোমাদের সলভ করাই দিব, যেন এই অধ্যায়ের উপর একেবারে তোমরা প্রো হতে পারো। প্রো এছাড়া কোনো উপায় নেই, প্রো হওয়া ছাড়া কোনো উপায় নেই। সো এই স্টেপগুলো ফলো করো। ওকে, আর ভাইয়া তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এই যে অনলাইনের পেইড কোর্স একাডেমিক যে কোর্সটা এটাতে জয়েন হতে হবে। আর তোমাদের এখন কিন্তু অফার চলতেছে, 8,000 টাকার কোর্সটা, সারা বছরের কোর্সটা তোমরা মাত্র 3,000 টাকায় নিতে পারবে, সম্পূর্ণ কোর্সটা, আর কোনো টাকা পে করতে হবে না। আর এখানে দেখো এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ওয়াইজ এমসিকিউ বোর্ড কোশ্চেন এগুলো থাকবে, লাইভ রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, তারপর মান্থলি এক্সাম অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ, এরকম ফিচার্সগুলো পাবা। আরও সামনে আরও নতুন নতুন ফিচার্স অ্যাড হবে। আর তোমরা এখানে দেখো বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজনেস, উচ্চতর গণিত, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এই সকল সবগুলা সাবজেক্ট মাত্র 3,000 টাকা এক বছরের জন্য পড়ে ফেলতে পারবো। ওকে, সো ফাটাফাটি ক্লাস হবে, দ্রুত জয়েন হয়ে যাও, এখন অফার চলতেছে। সো এই অধ্যায়টার নাম যেহেতু সেট ও ফাংশন, আমাদের সেট ও ফাংশনের অর্থটা কি এটা জানতে হবে, বাট ফাংশনটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসে জানবো, যখন ফাংশন নিয়ে কথা বলবো। সেট কি এটা আমরা জানবো। এখন সেট কি, এটা কি খায় নাকি মাথায় দিই, কি করে, এটা কি তেলের মতো ইউজ করে সেটটা? না, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। কি বলছি ভাইয়া, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগৎ, জগৎ কয়টা, দুইটা, একটা বাস্তব হতে পারে আবার চিন্তা হতে পারে। সো বাস্তব বা চিন্তা জগতের কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে ভাইয়া কি বলে, সেট বলে। হ্যাঁ, তো এখন ধরো ভাইয়া আমার একটা মুরগির ফার্ম আছে, হ্যাঁ মুরগির ফার্ম। সো আমার নাম যেহেতু রাজ, রাজের ক্যাপিটাল লেটার আর নিচ্ছি, কারণ এইটা একটা সেট, সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, মানে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। আমি কি এইভাবে লিখছি আর টান না, আমি কিন্তু ক্যাপিটাল লেটার লিখছি। ধরো আমার খামারে তোমার সাদা মুরগি আছে, হ্যাঁ আমার খামারে কি মুরগি আছে ভাইয়া, সাদা মুরগি আছে, তারপর কালা মুরগি আছে, হ্যাঁ কালো মুরগি, এই যে কালো মুরগি আছে, তারপর ধরো লাল মুরগিও আছে, লাল মুরগি, সো লাল মুরগি। সো এই সকল মুরগি আমার খামারের মধ্যে আছে। সো এইটা কিন্তু ভাই একটা সেট। তাহলে ভাই এটা কিভাবে সেট হইলো, কারণ আমার এই যে খামারের মধ্যে মুরগির সুনির্ধারিত একটা সংগ্রহ হয়েছে, এই সংগ্রহটা কি ভাইয়া সুনির্ধারিত না? সো তাহলে এটা একটা সেট। আর আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, সেটকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে
রাখা হয়। সেটকে কিসের ভিতরে রাখা হয় ভাইয়া? দ্বিতীয় বন্ধনী। এইগুলা কি? এগুলা ভাইয়া দ্বিতীয় বন্ধনী। সেটকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখা হয়। সো এটা গেল তোমার বাস্তব জগতের এক্সাম্পল। সো ভাইয়া এখন চিন্তা জগতের ক্ষেত্রে আমি টি দ্বারা প্রকাশ করতেছি চিন্তা জগতের সেটকে। এখন আমি ধরো রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর সময় আমি স্বপ্নে দেখতেছি, জাস্ট স্বপ্নের মধ্যে দেখলাম যে সাদা মুরগি তোমার সাদা ডিম দেয়, সাদা ডিম দেয়। দেন কালো মুরগি কালো ডিম দিতেছে, কালো ডিম দিতেছে, এবং লাল মুরগি লাল ডিম দিতেছে, সো এই যে আমি থিঙ্কিং করতেছি, এটা চিন্তা জগৎ। কালো মুরগি কি কালো ডিম দিতে পারে? কালো মুরগি তো সাদা ডিমই দেয়। সো এই যে চিন্তা করতেছি, এইটাই ভাইয়া একটা সেট, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে। সো এটা সেট। ওকে, যেমন তুমি আরো চিন্তা করতে পারো, যেমন তুমি বলতে পারো অদৃশ্য হওয়া, তারপর টাইম মেশিন তুমি স্বপ্নে চিন্তা করতেছো টাইম মেশিন। ওকে, তারপর উড়ন্ত মানুষ, এই যে উড়ন্ত মানুষ। সো এইগুলো হচ্ছে ভাইয়া সেট। ক্লিয়ার? আর কোনো প্রবলেম হবে? সেট জিনিসটা কি? আচ্ছা, সো আমি যদি আরেকটু ডিটেলসে বলি, আরেকটু ভাইঙ্গা দিই, যে সেটকে তো বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এবং সেটের যে উপাদানগুলা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেগুলা থাকবে ভাইয়া, এগুলাকে বলে সেটের উপাদান। সো সেটের উপাদানকে লেটারের ক্ষেত্রে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। স্মল লেটার লিখি নাই? হ্যাঁ। আর যদি সংখ্যা থাকে তাহলে তো এইভাবে লিখতে হবে, সংখ্যার তো আর স্মল লেটার ক্যাপিটাল লেটার নাই। বুঝতে পারছি ভাই আমরা? তাহলে এটা একটা সেট, আর উপাদানগুলো দেখছো দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখা থাকে। আর তাহলে আমি যদি বলি যে সেট কয় প্রকার? সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি ভাইয়া? তালিকা পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে উল্লেখ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা দিয়ে উল্লেখ করা হয়, তখন এটা হয়ে যাবে ভাইয়া তালিকা পদ্ধতি। হ্যাঁ, আরেকটা আছে সেট গঠন পদ্ধতি। ওইটা কি? দেখো আমি এখানে একটা সেট এ দিচ্ছি, এর মধ্যে আমি লিখতেছি এক্স, এই যে এইটাকে বলে ভাইয়া সাজ দ্যাট। এইটাকে বলে ভাইয়া সাজ দ্যাট, আর বাংলায় বলে যেন, সাজ দ্যাট বা যেন। এক্স সাজ দ্যাট এক্স। এরপর এখানে লিখে দিতে পারো এক্স, এই যে এই চিহ্নটা, এটার মানে আমি বলতেছি, দেখো এই যে এটার মানে হচ্ছে ভাইয়া, এটার মানে হচ্ছে বিলংস, টু। ওকে, বা এলিমেন্ট বলতে পারো। সো এক্স এলিমেন্ট এন, বা এক্স বিলংস টু এন, মানে এক্স এর যে মানগুলো হবে এইগুলো হবে ভাইয়া স্বাভাবিক সংখ্যার। এন বলতে স্বাভাবিক সংখ্যা, আমরা এগুলা জানবো। অনেক সময় এখানে এন পাইবা, অনেক সময় জেড পাইবা, অনেক সময় জেড প্লাস পাইবা, অনেক সময় জেড মাইনাস পাবা। এগুলো জানবো, অনেক সময় আর পাবা। এগুলা কি আমি এগুলা বলবো সামনে নেক্সটে। জাস্ট আপাতত এইটা বুঝো, এক্স বিলংস টু এন বা এক্স এলিমেন্ট এন। এলিমেন্ট বলতে উপাদান বা সদস্য। হ্যাঁ, এক্সটা কার সদস্য? এন এর সদস্য। এন বলতে কি? স্বাভাবিক সংখ্যা। ওকে, সো এতটুকুই বুঝো, সমস্যা নাই। কারো যদি বেসিকে আরো প্রবলেম থাকে ব্যাপার না, জাস্ট এইটা বুঝো। এটা তো বুঝলাম যে বিলংস টু বা এলিমেন্ট, আর এটা হচ্ছে সাজ দ্যাট। সো এক্স বিলংস টু এন, এবং একটা আমি ভাইয়া শর্ত দিচ্ছি যে 10 থেকে এক্সটা বড়। 10 লেস দেন এক্স, বা একটা মাথা যেই দিকটা ওই দিকটা ছোট, 10টা ছোট, আর দুইটা মাথা যেই দিকটা ওইটা বড়। সো 10 লেস দেন এক্স, তারপর আমি এখানে যদি দেই 15 থেকে এক্সটা ছোট, এক্স লেস দেন 15 থেকে এক্সটা ছোট, এবং 10 থেকে এক্সটা কি বড়। হ্যাঁ, দুইটা মাথা এক্স এর দিকে আর একটা মাথা কোন দিকে? এক্স এর দিকে। সো 15 থেকে এটা ছোট, 10 থেকে এটা বড় হবে। সো এই যে শর্তটা বা এই যে সেটটা, ভাইয়া এটাকে বলে তোমার সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিটা কি বুঝলাম? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ থাকবে। এখানে বিভিন্ন শর্ত আছে না, শর্তের মাধ্যমে উল্লেখ থাকবে, এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। যেমন এইটা যেমন সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, এখানে কয়টা উপাদান বুঝতে পারতেছি, বাট এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। সো এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে ভাইয়া সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। বুঝছি? ওকে, তারপর আমরা নেক্সটে যাই। সো আমাদের বইয়ের ফার্স্ট একটা কাজ আছে, এরকম একটা মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। আমাদের কত বলছে? এস যে সেট, তা ব্যাখ্যা করো। এস যে সেটটা, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে কিভাবে কি হয়েছে। সো আমরা ফার্স্টে কিভাবে করব? দেখো আমরা দেওয়া আছে দিয়ে আগে ম্যাথটা তুলি, এই যে তুলি। হ্যাঁ, এস এর মধ্যে কি আছে? 1 4
তারপর 9, 16, 25, তারপর 36, দেন 49, 64, 81 অ্যান্ড 100। এই যে দেখছো এস যে সেটটা, এটা তো তালিকা পদ্ধতিতে আছে, ভালো কথা। এখন এস সেটটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। তার আগে এখানে একটা জিনিস দেখো, 1 এর পর 4 আসছে, 4 এর পর 9 আসছে, এরপর 16 আসছে। আচ্ছা, তার আগে আমরা কি জানি যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি? পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা কি? পূর্ণবর্গ সংখ্যা ভাইয়া আমরা জিনিসটা কি, আমরা কি বুঝি? অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাওয়া যায়, এটাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। সো তাহলে আমরা 2কে আরেকটা 2 দ্বারা যদি গুণ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 4টা পূর্ণবর্গ সংখ্যা, সেম অ্যাজ 3 গুণ 3 গুণ করলে 9 পাবো। এই যে সংখ্যাটা, এটাকে সেম সংখ্যা দ্বারা যদি গুণ করো, যে সংখ্যাটা পাবো এটা পূর্ণবর্গ সংখ্যা। সো 5কে গুণ করি, 5 5 25, 6কে গুণ করি, 6 6 36, তারপর 7কে গুণ করি, 7 7 49, 8কে গুণ করি, 8 8 64, দেন 9কে গুণ করি, 9 9 81, দেন 10কে গুণ করি, 10 10 100। এই যে সংখ্যাগুলো ভাইয়া, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বুঝছি আমরা? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইগুলা, এই যে এইগুলা হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে, এইগুলাকে হচ্ছে বলে কি? পূর্ণবর্গ সংখ্যা, বুঝছি? সো এখন আমাদের এখানে এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? এই যে দেখো 1, তারপর এখানে 4 আছে, এই যে 4, দেন 9 আছে, এই যে 9, দেন সব কিছু আছে, দেখো 16, সব কিছু আছে, সব কিছু আছে। সো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সো আমরা সেটটা কিন্তু বুঝতে পারতেছি, এটা কিসের সেট? এটা পূর্ণবর্গ সংখ্যার সেট। দেখছো কিভাবে মানে আমি অঙ্কের মধ্যে পূর্ণবর্গটা বুঝতে পারছি। সো এটা প্র্যাকটিসের ব্যাপার, প্যারা নেওয়ার দরকার নেই, প্র্যাকটিস করবা হয়ে যাবে। ওকে, সো আমরা এখন লিখে দিব এখানে, এই যে এখানে এস সেটটি, এখানে এস সেটটি গঠিত হয়েছে। সো এখানে তাহলে আমরা কি দেখতে পারতেছি? এখানে সর্বোচ্চ হাইয়েস্ট সংখ্যাটা হচ্ছে 100। সো আমি যদি বলি যে এস সেটটা 100 এর বড় নয়, এস সেটটা 100 এর বড় নয় মানে 100 এর সমান বা 100 এর ছোট। হ্যাঁ, এই সবটাকে যদি ধরো ভাই আমরা এক্সই ধরি। সো 100 থেকে এক্স এর ভ্যালুগুলা কি? 100 থেকে এক্স এর ভ্যালুগুলা ছোট না? হ্যাঁ, এই যে 100 থেকে এক্স এর ভ্যালুগুলা ছোট, এই যে একটা মাথা যেই দিকটা এটা ছোট, এই সবগুলা মানকে এক্স ধরছি। সো 100 থেকে এগুলো ছোট, বাট 100 তো আছে। হ্যাঁ, 100 এর সমান যদি হইতে চাই আমাদের এই চিহ্নটা দিতে হবে, নিচে টানটা দিতে হবে। তার মানে কি বোঝায়? যে 100 থেকে এক্স এর মানটা ছোট। হ্যাঁ, এইগুলা এতটুকু পর্যন্ত কিন্তু ছোট 100 থেকে, এবং 100টা যদি এখানে যেহেতু আছে, আমরা নিচে টানটা দিব 100 এর সমান। সো 100 থেকে এক্স এর ভ্যালুগুলো ছোট অথবা 100 এর সমান, বুঝছি? সো এই কথাটা এভাবে লিখবো। এখন এস সেটটি গঠিত হয়েছে 100 থেকে বড় নয় এমন সংখ্যা নিয়ে। সো দেখো এস সেটটি গঠিত হয়েছে 100 থেকে বড় নয়, মানে 100 থেকে বড় না এমন পূর্ণবর্গ সংখ্যা নিয়ে। ক্লিয়ার? বুঝছি? 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে। অর্থাৎ এস হলো 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যার সুনির্ধারিত সংগ্রহ। বুঝছি ভাইয়া? সুতরাং এস একটি সেট বলা যায়। এস একটি সেট, সুতরাং এস একটি সেট। বুঝছি? এস হলো 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যার একটা সুনির্ধারিত একটা সংগ্রহ, তাই এটাকে আমরা একটা সেট বলতে পারি। বুঝছো? সো তারপর আমরা নেক্সটে যাই। সো এস কে অন্যভাবে প্রকাশ করো, আমরা এটাকে অন্যভাবে প্রকাশ করব। সো এখানে এসটা কিসে আছে ভাইয়া? এসটা আছে তালিকা পদ্ধতিতে। আমরা এটাকে কিসে নিব? সেট গঠন পদ্ধতিতে নিব। ওকে, সো আমরা এর আগের অঙ্কে কিন্তু বুঝতে পারছিলাম এর ডিটেলসটা। সো এখন আমরা দেখো এটাকে লিখবো, এই যে এস কে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সো আমরা লিখবো এস সাজ দ্যাট এক্স, এই সকল ভ্যালুকে আমরা ভাইয়া এক্স ধরছি। সো এক্সটা হচ্ছে 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এক্স 100 থেকে বড় নয় এমন
পূর্ণবর্গ সংখ্যা। বুঝছি ভাইয়া, আমাদের অ্যান্সারটা হয়েছে এইটা ছিল আমাদের তালিকা পদ্ধতি, এইটাকে সেট গঠন পদ্ধতিতে লিখছি। অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স, এই যে এই সবগুলা ভ্যালুকে এক্স ধরছি, এই এক্সটা হচ্ছে 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা, শেষ। সো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো এক্স সাজ দ্যাট এক্স, সো এক্সটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এক্সটা হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ, এক্সটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবং আমরা শর্ত দিতে পারি যে এইভাবে শর্তটা লিখতে পারি, এই যে দেখো 100 থেকে এই যে এক্স এর মানগুলা ছোট, অথবা 100 যেহেতু এখানে উপস্থিত আমরা নিচে টানটা দিব, 100 থেকে এক্স এর মানগুলা ছোট অথবা 100 এর সমান। যদি এই ভ্যালুটা এখানে থাকে তাহলে নিচে অবশ্যই টানটা দিতে হবে, তার মানে বুঝো 100 থেকে এক্স এর মানগুলা ছোট অথবা 100 এর সমান। সো দেখছো দুইভাবে প্রকাশ করতে পারো। ওকে, ক্লিয়ার? সো তারপর আমরা যাই, এখানে বলছে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে ভাইয়া বস সেট, অর্থাৎ আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটকে বলে সার্বিক সেট। বুঝছি? আচ্ছা আমি এক্সাম্পল দিই। এখানে ধরো আমি ইউনিভার্সাল বা সার্বিক সেটের ভ্যালু রাখতেছি 1 2 3 4 5 6, এই যে এই ভ্যালুগুলো রাখতেছি। দেন আমরা এ সেটের ভ্যালু রাখি 2 3 4, তারপর বি সেটের ভ্যালু রাখি 1 2 6। সো তাহলে আমরা বলতে পারি এ বিটা হচ্ছে এই যে ইউনিভার্সাল সেটের জন্য। সো তাহলে আমরা ভাইয়া বলতে পারি ইউনিভার্সাল সেটকে এ বি সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা যায়, কারণ এ বির ভ্যালুগুলা ইউনিভার্সাল সেটের মধ্যে বা এই যে ইউ সেটের মধ্যে আছে। সো বুঝছি, এ বি সেটের সাপেক্ষে এটা হচ্ছে সার্বিক সেট। এখন ধরো সি এর একটা ভ্যালু রাখলাম 0 5 2 1, হ্যাঁ এরকম একটা রাখলাম, বাট 0 কি এই যে ইউনিভার্সাল সেটে আছে না। সো তাহলে সি সেটের সাপেক্ষে এই যে ইউনিভার্সাল বা ইউ সেটটা কিন্তু সার্বিক সেট হবে না, হবে তখন যখন এই ভ্যালুগুলা যদি এটার মধ্যে থাকে, যদি থাকে তাহলে এইগুলোর সাপেক্ষে এটা হচ্ছে সার্বিক সেট। বাট সি এর মধ্যে নাই উপাদান, 0টা কি এখানে আছে? নাই। সো তাহলে সি এর সাপেক্ষে এইটা কোনোভাবেই সার্বিক সেট হবে না। বুঝছি? আচ্ছা আমরা এখন নেক্সটে যাই। সো দেখো তোমাদের চিহ্নগুলো জানতে হবে, কারণ আমাদের অনেক সময় এই যে এরকম থাকবে অনেক সেটে x belongs to n অথবা x belongs to r, x belongs to তোমার এরকম কিউ থাকতে পারে। সো এগুলো আমাদের জানতে হবে যে এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, তার জন্য এই চারটা দিয়ে দেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল দেখো বাস্তব সংখ্যাকে ভাইয়া প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। দেখো বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা, হ্যাঁ। সো বাস্তব সংখ্যা মানে কি? সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। মানে পৃথিবীতে যা যা সংখ্যা আছে, তুমি যা যা চিন্তা করতে পারো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা তো নর্মালি চিন্তা করি ভগ্নাংশ, তারপর দশমিক সংখ্যা, এইগুলা চিন্তা করি, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এইগুলা চিন্তা করি। বাট এইগুলা চিন্তার বাহিরেও যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ সকল ধরনের মূলদ ও অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। সো মূলদ সংখ্যা কি আমরা একটু দেখি। মূলদ সংখ্যাটা কি? এই যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে কি সংখ্যা বলে ভাইয়া? তাকে মূলদ সংখ্যা বলে। বুঝছি? মূলদ সংখ্যার মানে কি? পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে যেগুলা প্রকাশ করা যাবে ওইটাকে ভাইয়া মূলদ সংখ্যা বলে। যেমন আমি যদি এখানে লিখি 5/3, সো এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না? হ্যাঁ, সো এটা মূলদ সংখ্যা। ধরো আমি লিখলাম এই যে 1/4, এইটাও কিন্তু মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা বলো তো 6 মূলদ সংখ্যা কিনা? হ্যাঁ 6 মূলদ সংখ্যা, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। যেমন 6 এর নিচে আমি 1 দিতে পারি, এটা ভগ্নাংশ হয়ে গেল না? হ্যাঁ। সো এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাটা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, হ্যাঁ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, ওইটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরো আমি একটা সংখ্যা নিলাম 0.2, তারপর 0.2 3 5 6, তারপর ডট 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 ডট, এটাকে কি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না? সো এইটাও তাইলে ভাইয়া কি হবে? এটা অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, আমি এখন যদি ধরি 0.23, এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ দশমিকের জন্য হচ্ছে 1, দশমিকের পর 2টা সংখ্যা, তার জন্য 2টা শূন্য। সো তারপর আর কি থাকে? এই যে 23, দশমিক উঠে গেল। সো তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে ভাই আমাদের মূলদ সংখ্যা। ভগ্নাংশ আকারে প্রকাশ করলেই মূলদ, না করলে অমূলদ। এখন ধরো আমরা √2 কে দেখবো যে মূলদ না অমূলদ। সো √2 কে আমরা দেখি তো
√2 এর ভ্যালুটা আসে 1.4142 এরকম এরকম অসীম মান পর্যন্ত আসে, তাহলে এইটা ভাইয়া মূলদ হবে না, এটা অমূলদ হবে, কারণ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না। বুঝছি বিষয়টা? আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো, সো তারপর এখানে দেখো বাস্তব সংখ্যাগুলো কি 0 প্লাসের 1 মাইনাসের 1 সব তুমি যা যা চিন্তা করবা সবই বাস্তব সংখ্যা। +-2, তারপর এই যে ভগ্নাংশ সংখ্যা, তারপর দশমিক সংখ্যা, দেন অসীম পর্যন্ত দশমিক সংখ্যা, দেন √2, অর্থাৎ যা যা আছে সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, বুঝছি? দেন এখন দেখো আর প্লাস, এটার মানে হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। অর্থাৎ ভাই ধনাত্মক বাস্তব সংখ্যাটা হচ্ছে 0 অপেক্ষা বড় সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা তো আমরা বুঝলাম, আর ধনাত্মক বাস্তবটা হচ্ছে 0 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো আছে সবগুলাই হচ্ছে তোমার ধনাত্মক বাস্তব সংখ্যা। যেমন দেখো এই যে একটা 0 অপেক্ষা বড়, 2টাও তো 0 অপেক্ষা বড়, √2 তুমি ক্যালকুলেশন করে দেখো এটা 0 অপেক্ষা বড়। হ্যাঁ, 0 অপেক্ষা বড়। সো এখানে এই শূন্যটা কোথায় থেকে আসলো? 0 অপেক্ষা বড়। তারপর এইটাও তোমার ধনাত্মক বাস্তব সংখ্যা, এইটাও ধনাত্মক বাস্তব সংখ্যা। তারপর দেখো ঋণাত্মক বাস্তব সংখ্যায় যে আর মাইনাস থাকবে, অর্থাৎ 0 অপেক্ষা ছোট সকল ঋণাত্মক বাস্তব সংখ্যা। 0 অপেক্ষা যেগুলো ছোট ওইগুলো হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যা। যেমন দেখো -1 এটা 0 অপেক্ষা ছোট, তারপর -2 1/2, তারপর -√2 এইগুলো কিন্তু 0 অপেক্ষা ছোট, তারপর -0 3 পূর্ণপূর্ণিক 1 পূর্ণপূর্ণিক এইগুলো কিন্তু ঋণাত্মক বাস্তব সংখ্যা। বুঝছি? মানে মাইনাস থাকবে। সো মাইনাস থাকলে তো এগুলোর ভ্যালু 0 অপেক্ষা ছোটই হয়। বুঝছি? তারপর দেখো জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ আমরা জেনারেল ম্যাথে এই জেডেরটাও কিন্তু অনেক আসিল। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করাইছিলাম জেড। সো জেডের ক্ষেত্রে কি 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। দেখছো ভাইয়া, এটা কিন্তু আসে, এই জেডটা কিন্তু বেশি আসে। জেড বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মকও থাকবে। আর এইগুলো হচ্ছে ভাই অখণ্ড, মানে যেটাকে খণ্ড করা যায় না, ওইটা হচ্ছে কি ভাইয়া? ওইটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার সেট। যেমন তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে -2 এটা কি পূর্ণ না ভাইয়া? পূর্ণ, এটা পূর্ণ। সো অখণ্ড এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তারপর -1 হতে পারে 0 1, এরপর 1 ধনাত্মক সংখ্যাগুলো তো অখণ্ড সংখ্যাই হয়। সো তাহলে এই যে ফরম্যাটটা, এটা হচ্ছে ভাইয়া তোমার পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ 0 থাকবে এবং +1 -1 +2 -2 এরকম পূর্ণ থাকবে, অখণ্ড হবে না, মানে ভাঙ্গা ভাঙ্গা হবে না। সো এরকম 0.5 0.6 এরকম খণ্ড হবে না, অর্থাৎ পূর্ণ হবে, যে এরকম 6 7 বা মাইনাস হইলে মাইনাস এরকম হবে আর কি। বুঝছি? আচ্ছা, তারপর যাই। এই যে তারপর দেখো জেড প্লাস, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। জেড বলতে পূর্ণ সংখ্যা বুঝি, আর জেড প্লাস বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝি। অর্থাৎ ভাই এখানে 0 থাকবে না, 0 বাদে যেই অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলো আছে ওইগুলাই হচ্ছে ভাইয়া ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন দেখো আমরা যদি দেখি এখানে 1 2 3 4 এগুলা কি, এখানে কি 0 আছে? না, 0 থাকবে না। 0 বাদে যেগুলো ধনাত্মক আছে ওইগুলো আসবে। তারপর দেখো স্বাভাবিক সংখ্যা, এইটা থেকে অঙ্ক বেশি আসে। স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার। সো 0 বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ওটা কি স্বাভাবিক সংখ্যা। বুঝছি? 0 বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাটাকেও স্বাভাবিক সংখ্যা বলে, অর্থাৎ অনেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার মতো মিলে, সবটাই মিলে। এই যে দেখছো 1 2 3 4 এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তারপর দেখো অনেক সময় তোমাদের এই যে কিউ মূলদ সংখ্যার সেটও আসতে পারে। p/q আকারে প্রকাশ করলে এটা হবে মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার ক্ষেত্রে p ≠ 0, অর্থাৎ p এর মান, এই যে p এর মান কোনোভাবে 0 হতে পারবে না। p এর মানটা কোনোভাবে 0 হতে পারবে না। সো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউর মধ্যে আসে। যেমন ধরো আমি এখানে 6 দিলাম আর উপরে p এর মান, তো p এর মান যদি 0 দেই তাহলে 6 দ্বারা 0কে ভাগ করলে তো 0ই আসবে। সো তাহলে এটা কিন্তু হচ্ছে না কোনোভাবে। p এর মানটা, হ্যাঁ, লবের মানটা কোনোভাবেই 0 হবে না। এই শর্ত যদি মানে তাহলে এটা হবে মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা তো জানি এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, দশমিক হইলেও তো এইটাকে ভগ্নাংশে নেওয়া যাচ্ছে। সো এটা মূলদ সংখ্যা। আর কিউ দেখো এখানে সি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক। হ্যাঁ, সো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। সো p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা জানি অমূলদ হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আর এই ক্ষেত্রে এইগুলার ক্ষেত্রে কোনোভাবে কিউর মানটা 0 হবে না। ধরো এখানে আমি 2 দিলাম আর এই নিচের মানটা কোনোভাবেই 0 হবে না, 0 হবে না। সো এই শর্ত মানলে এটা হবে কি অমূলদ। ওকে। আর দেখো √2 এটার ভ্যালু দেখছো কিরকম। সো এটাকে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এটা তাহলে কি হবে ভাইয়া? অমূলদ হবে। দেন এই যে 1.723 এটাকে কি ভগ্নাংশে নিতে পারবা? ডট ডট, যদি এই ডট ডট না থাকতো এটাকে ভগ্নাংশ আকারে নিতে পারতা। যেমন দশমিকের জন্য 1, দশমিকের পর 3টা সংখ্যা, তার জন্য 3টা শূন্য, তাহলে দশমিক উঠে গেল আর কি পাইলাম 1723।
এটা তখন মূলদ হয়ে যেত, বাট ডট ডট দেওয়ার কারণে এটা কি হইল না, মূলদ হইল না, এটা অমূলদ হয়ে গেছে। বুঝছে কোনো প্রবলেম আছে ভাইয়া? এখন আর কোনো প্রবলেম নেই। জাস্ট দেখো এখন আমরা দেখবো কি উপসেট। এই যে উপসেট জিনিসটা কি, কোনো সেট থেকে যতগুলো সেট গঠিত হবে ওইগুলাকে বলে উপসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠিত হবে তাদের প্রত্যেকটাকেই বলে উপসেট। সো আমি এক্সাম্পল দিই, দেখো এ একটা সেট নিলাম, এটার মধ্যে ভাইয়া আমি লিখলাম যে এ বি সি তিনটা নিয়ে কাজ করি, হ্যাঁ, এইটার আমরা উপসেট বের করব। সো উপসেট কিভাবে বের করে শিখে নাও। এখানে কয়টা উপাদান আছে? তিনটা উপাদান না? সো এই যে দেখো তিনটা উপাদান লিখছি, তিনটা উপাদান লিখছি ভাইয়া, হ্যাঁ। তারপর দেখো তিনটার পর দুইটা নিয়ে কাজ করবো, অর্থাৎ এ দ্বারা একবার বি কে নিব আর প্রত্যেকটা সামনে কমা দিবা, এ দ্বারা একবার সি কে নিব, এ দ্বারা একবার সি কে নিব। দেখো তিনটার পরে দুইটার কাজ করছি, এ দ্বারা একবার বি কে নিছি, এ দ্বারা একবার সি কে নিছি, এর কাজ শেষ। এখন বি দ্বারা একবার সি কে নিব, এই যে এখন বি দ্বারা একবার ভাইয়া সি কে নিব। সো বি এর কাজ শেষ। সো এখন একবার একবার করে নিব, অর্থাৎ একবার এ নিব, একবার বি নিব, একবার সি নিব, দেন সবশেষে ফাঁকা সেট। হ্যাঁ বুঝছি। সো এই যে জিনিসগুলা ভাইয়া, এই যে জিনিসগুলা এগুলা কি বলে ভাইয়া? উপসেট। এগুলাকে কি বলে ভাইয়া? উপসেট। কার উপসেট? এই যে এ সেটের উপসেট। এইগুলো কোন সেট থেকে যতগুলো সেট গঠিত হবে তাদের প্রত্যেকটিকে বলে ওই সেটের উপসেট। ওকে, সো উপসেট এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। বাট আমরা কিন্তু কয়টা হবে এটা বের করতে পারি সূত্র দিয়ে, এই যে 2 টু দি পাওয়ার n। n বলতে উপাদান সংখ্যা, এখানে কয়টা উপাদান? তিনটা। সো তিনটা টু গুণ করলে হবে 8, 8টা উপাদান। দেখছো? আর উপসেটের চিহ্নটা হচ্ছে ভাই এই যে এটা, উপসেটের চিহ্নটা হচ্ছে ভাই এই যে এটা, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। এখন আমি যদি লিখি যে এ বি সি, এ বি সি, এইটা কি এ সেটের উপসেট? এটা কি হইছে? হ্যাঁ হইছে, কারণ এইটা দেখো এইটার মধ্যে আছে উপসেট। বা এ বি, এ বিটা কি এইটার উপসেট? হ্যাঁ, এই যে এ বি, এটা লিখতে পারি। ওকে, আমি তোমাদের আরো কয়েকটা দেই। এখানে এ সেট আসলো, তারপর বি এর মান দেই ধরো 2 4 দেই, সি এর মান ধরো বি সি দিই। এখন আমি কি বলতে পারবো যে সিটা হচ্ছে এ এর উপসেট? সিটা উপসেট কার? এ এর। হ্যাঁ, কারণ সি এর ভ্যালু হচ্ছে বিসি, বিসি তো এখানে আছে। সো অবশ্যই সিটা কার উপসেট হবে? এ এর উপসেট হবে। আচ্ছা, আমি কি এটা বলতে পারবো যে বিটা কি এর উপসেট? বিটা কি এর উপসেট? না, কারণ বি এর যে ভ্যালুগুলো এগুলো এর মধ্যে নাই। সো বিটা কোনোভাবে এর উপসেট হবে না। বুঝছি ভাইয়া? আচ্ছা, আমি কি এটা বলতে পারবো যে ফাঁকা সেট হচ্ছে এর উপসেট? হ্যাঁ, ফাঁকা সেট এর উপসেট বলতে পারবো আমরা। মানে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। আচ্ছা, বিটা যেহেতু এর উপসেট না, সো আমরা এভাবে কেটে দিব, বি নট উপসেট বা নট সাবসেট এ, বি নট সাবসেট এ। বুঝছি ভাইয়া? কোনো প্রবলেম আছে কিনা বলো। সো তারপর যাই, আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারতেছি। দেখো, আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারতেছি, যদি a ইকুয়ালস টু এক্স হাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে এক্সটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তারপর b ইকুয়ালস টু, দেখো এখানে 0, এক্স ইকুয়ালস টু এক্স হাজ দ্যাট এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, তবে a b এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি? a b এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, আমরা একে একে ভ্যালুগুলা বের করি। দেখো, এই যে দেওয়া আছে, আমরা x এর ভ্যালুটা আগে নির্ণয় করি। x সাজ দ্যাট x হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, তাই না? এই যে x সাজ দ্যাট x হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা। সো এটার ভ্যালুটা দেখি। পূর্ণ সংখ্যা বলতে আমরা চার্টে কি দেখছিলাম ভাইয়া? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলে ভাইয়া পূর্ণ সংখ্যা। ঠিক আছে? সো তাহলে আমরা এভাবে লিখতে পারি না, ডট ডট মাইনাসের 3, মাইনাসের 2, মাইনাসের 1 0 1 2 3 ডট ডট। এই যে দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা। কোনো প্রবলেম আছে? আচ্ছা, তারপর আমরা এর ভ্যালুটা বের করি। সো এটা হচ্ছে x সাজ দ্যাট x হচ্ছে কি? xটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, xটা হচ্ছে ভাইয়া ধনাত্মক, xটা হচ্ছে ভাইয়া ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটার ভ্যালুটা বের করি। দেখো তো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? শূন্য বাদে যা যা আছে সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে 1 2 3 4 এভাবে ডট ডট, এর কিন্তু কোনো শেষ নাই, এটা অসীম সেট যার শেষ নাই।
কারণ ডট ডটের পর আমাদের কি এখানে কোনো একটা শর্ত দিচ্ছে যে এতটুকু পর্যন্ত থামতে হবে, বাট শর্ত দেয় নাই। সো এটা তাহলে কি হবে ভাইয়া, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তারপর বি এর ভ্যালু এখানে জাস্ট একটা উপাদানই আছে 0। ওকে, এখন বলছে এ বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি। এখন আমরা বলতে পারি যে এর যে উপাদানগুলা, ভাই একটু দেখো তো, ভাই একটু দেখো, এই যে এর যে উপাদানগুলা 1 2 3 4, এটা দেখো এক্স এর মধ্যে আছে, হ্যাঁ এক্স এর মধ্যে আছে, কিন্তু 1 2 3, তারপর এখানে তো 4 আছে। তারপর বি এর যে উপাদানগুলা, এটা কি এক্স এর মধ্যে আছে, হ্যাঁ আছে। সো আমরা বলতে পারি না যে এ বি হচ্ছে এক্স এর উপসেট, এ বি প্রত্যেকটাই কি এক্স এর উপসেট। সো আমরা এটা লিখে দিব, দেখো এ উপসেট কার, এ হচ্ছে এক্স এর উপসেট, তারপর বি হচ্ছে কি এক্স এর উপসেট। আচ্ছা, তারপর আমরা আরেকটা কিন্তু কথা লিখতে পারি, আরেকটা কথা হচ্ছে বিটা কিন্তু এর উপসেট না, বিটা এর উপসেট না, এটাও আমরা বুঝতে পারি এই জায়গা থেকে। বি এর উপাদানগুলো কি এর মধ্যে আছে না, সো বিটা কোনোভাবে এর উপসেট না। অথবা আমরা এইটাও তো লিখতে পারি, এটা কোনোভাবে বি এর উপসেট হবে না, এর উপাদানগুলো কি বি এর মধ্যে আছে নাই। সো এইটা, এই যে এইগুলা দ্বারাই তো আমরা এইটাই বুঝছি। আচ্ছা, তারপর কাজ মনে করো এই যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সো এক্স কে সার্বিক সেট ধরে এক্স এর তিনটে উপসেট বর্ণনা করো। আমরা এক্স কে একটা সার্বিক সেট ধরবো, দেন তিনটা উপসেট আমরা নিজে নিজে তৈরি করে ফেলবো। ওকে, সো দেখো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে কি ভাইয়া, এই যে এক্স ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা। সো আমরা এক্স কে সার্বিক সেট বলছে ধরতাম, ধইরা এক্স এর তিনটে উপসেট নির্ণয় করব। সো মানে উপসেট কোনটা, তাহলে মানে এক্স এর যে সেটগুলো বের হবে ওইগুলাকে যখন আমরা সেট গঠন বা উপসেট করব তখন সো আমরা এক্স কে কি ধরবো ভাইয়া, বলছে এক্স কে সার্বিক সেট ধরো, দেন এক্স এর তিনটে উপসেট বর্ণনা করো। হ্যাঁ, উপসেট বলতে কি বোঝায়, মানে কোন একটা সেটের উপাদান যদি এই সেটটার মধ্যে থাকে তাহলে ওই সেটগুলোর সাপেক্ষে এটা হচ্ছে সার্বিক সেট। সো এরকম আমরা তিনটা উপসেট তৈরি করব। সো এ ইকুয়ালস টু, দেখো এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে ভাইয়া, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আমরা বি দেই, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর সি দেই, এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা। সো এরকম তিনটা নিলাম। এখন এগুলার ভ্যালুটা আমরা একটু চেক করি তো, এটার ভ্যালুটা কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যার ভ্যালু কি হয়। আমরা জানি যে 1 2 শূন্য বাদে যা যা আছে অখণ্ড সংখ্যা, ওইগুলাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেন এইটার ভ্যালুটা আমরা নির্ণয় করি তো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে শূন্য বাদে ঋণাত্মক সংখ্যাগুলো, যেমন -3 -2 -1, এগুলো হচ্ছে ভাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা আমরা জানি 2 4 6 8 এভাবে অসীম পর্যন্ত বিদ্যমান। হ্যাঁ, আর এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এটার ভ্যালু কি হবে, পূর্ণ সংখ্যা আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। বুঝছি ভাইয়া, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। সো এখন এর যে ভ্যালুটা 1 2 3 4, এটা কি যে এক্স ভ্যালুর মধ্যে আছে, এক্স সেটের মধ্যে আছে, হ্যাঁ আছে। তারপর বি এর যে ভ্যালুটা, এটা কি এক্স সেটের মধ্যে আছে, হ্যাঁ আছে। তারপর সি এর যে ভ্যালুটা, এটা কি এক্স সেটের মধ্যে আছে, হ্যাঁ আছে, এই যে 2। তারপর 4 6 8, এই যে 2 ডট 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 ডটের মানে কি, এখানে 4 আছে 6 আছে 8 আছে, সবগুলা ভ্যালুই আছে। সো তাহলে এক্স এর সাপেক্ষে এইগুলা হচ্ছে উপসেট, কার উপসেট, এইগুলা হচ্ছে এক্স এর উপসেট। কিভাবে বুঝলাম, কারণ এই সকল উপাদান যদি এক্স সেটের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো এই সবগুলো হচ্ছে এক্স এর উপসেট, আর এক্স কে বলা হয় এই সবগুলা সাপেক্ষে সার্বিক সেট। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স এর তিনটি উপসেট বর্ণনা করে। আমরা হ্যাঁ লিখলাম। এখন এ বি ও সি তিনটি সেটই এক্স এর উপসেট, এক্স এর উপসেট, এই কথাটা ভাই আমরা লিখে দিতে পারি। সো তারপর লিখতে পারো যে এ উপসেট এক্স, তারপর বি উপসেট এক্স এবং সি উপসেট এক্স, এই যে এই কথাটা লিখে দিতে পারো। বুঝছি আমরা কাহিনীটা বুঝতে হবে। সো দেখো এখানে আমাদের ধৈর্য দিচ্ছে যে মনে করে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এক্স এর দুটি উপসেট বর্ণনা করা যাদের কোনোটি অপরটির উপসেট নয়। সো আমরা ফার্স্টে তুলি, এই যে আমাদের দেওয়া আছে কি ভাইয়া, এক্স ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে আমাদের
এক্স হচ্ছে আমাদের ভাইয়া কি, আমাদের পূর্ণ সংখ্যা। এখন এই যে এই এক্স এর সাপেক্ষে আমাদের দুটি উপসেট নিতে হবে। আচ্ছা আমরা এ একটা নেই, এটার মধ্যে আমরা জোড় সংখ্যা নিই, জোড় সংখ্যা নিই, সো জোড় সংখ্যা। তারপর বি আর একটা সেট নেই, এটার মধ্যে আমরা বিজোড় সংখ্যা নিই, এক্স হচ্ছে বিজোড়, এক্স হচ্ছে ভাইয়া বিজোড়, এক্স হচ্ছে ভাইয়া আমাদের বিজোড় সংখ্যা। এখন আমরা যদি, আমি তো বুঝতে পারতেছি যে এ বিটা হচ্ছে এক্স এর কি উপসেট, দুইটা উপসেট। হ্যাঁ, আর এই এ বিটা কোনোটাই কিন্তু একে অপরের উপসেট না, বাট এক্স এর কিন্তু দুটোটা উপসেট। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই, দেখো এ সেটটাকে যদি আমরা এ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, কারণ এখানে বলছে এক্সটা হচ্ছে জোড় সংখ্যা, আমরা জানি 2 4 6 8 এভাবে যাবে অসীম পর্যন্ত। দেন বিজোড়গুলো বের করি 1 3 4, দেন বেজোড়গুলো বের করি 1 3 দেন 5 7 এভাবে চলমান। ওকে, তারপর পূর্ণ সংখ্যাগুলো তো আমরা জানি যে -3 -2 -1 0, তারপর 1 2 3 এগুলো হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা। বুঝতে পারছি? এখন দেখো তো একটা জিনিস, এর যে উপাদানগুলো এগুলা কি বি এর মধ্যে আছে না, বি এর উপাদানগুলো কি এর মধ্যে আছে না, বাট এ বি দুটোটার উপাদানই দেখো এই যে এক্স এর মধ্যে আছে, এক্স এর মধ্যে উপাদানগুলো আছে। যেমন 1 3 5 7, এই যে 1 3, তারপর ওই দিকে গেলে 5 7ও পাওয়া যায়, তো কারণ ডট ডট আছে অসীম পর্যন্ত, মানে পাবা এগুলা। 2 4 6 8 এগুলা কি আছে? হ্যাঁ আছে, 2 4 6 8 পাবা। সো তাহলে আমরা লিখতে পারি যে এখানে এ জোড় সংখ্যার সেট, এখানে এ জোড় সংখ্যার সেট যা বি এর উপসেট নয়, বি এর উপসেট নয়। তারপর আবার বি হচ্ছে বিজোড় সংখ্যার সেট, বি বিজোড় সংখ্যার সেট যা কি এ এর উপসেট নয়, যা এ এর উপসেট নয়। বুঝছি? কিন্তু এ বি দুইটাই কিন্তু এক্স এর উপসেট, কিন্তু এ ও বি দুইটি হচ্ছে এক্স এর কি, এক্স এর উপসেট। কারণ এক্স সেটটাকে যদি গঠন করে তাহলে এই সবগুলা পাওয়া যাবে। অর্থাৎ উপসেট বের করে একটু সহজেই আমরা একটা ট্রিক্স খাটাবো, যদি এই মানগুলা যদি এটার মধ্যে থাকে তাহলে এটার সাপেক্ষে এগুলো হচ্ছে উপসেট। ওকে, সো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই যে এ নট উপসেট, নট সাবসেট, হ্যাঁ নট সাবসেট বি, তারপর বি নট সাবসেট এ, অর্থাৎ এ বি এর উপসেট না, বিও এর উপসেট না। হ্যাঁ, এরপর আমরা লিখতে পারি যে এ উপসেট এক্স আর বি উপসেট এক্স, এও এক্স এর উপসেট, বিও এক্স এর উপসেট। বুঝছি? এইটার মানে এইটাই বুঝাইছে। ওকে, আচ্ছা এখন আমরা ফাঁকা সেট জিনিসটাকে দেখবো। কোনো সেটে যদি কোনো উপাদানই না থাকে তাকে ফাঁকা সেট বলে। কোনো সেটে যদি কোনো উপাদানই না থাকে, যদি কোনো উপাদান না থাকে তবে সেটি ফাঁকা সেট, তবে সেটি হচ্ছে ফাঁকা সেট, তবে সেটি কি ভাইয়া? ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেটের ইংলিশ হচ্ছে এমটি সেট। সো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এইভাবে দেখছো, এইভাবে, এই যে এইভাবে, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে খালি থাকবে, তখন এটা ফাঁকা সেট বোঝাবে। বুঝছি ফাঁকা সেট জিনিসটা কি? সো দেখো উদাহরণ 2, এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা এবং এক্স এর বর্গ করলে যেন 0 থেকে বর্গের মানটা ছোট হয়। তার আগে আমাদের এটা বুঝতে হবে যে বাস্তব সংখ্যা কোনগুলা। আমরা জানি বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই বিশ্বে যা যা সংখ্যা তুমি কল্পনা করতে পারো এবং যেগুলো কল্পনা করতে না পারো সবগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা, মানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে ভাই বাস্তব সংখ্যা। সো এটা বুঝছি। এখন আমরা যদি এক্স এর জায়গায় বাস্তব সংখ্যা যদি কোনো একটা বসাই দেন স্কোয়ার করি যেন 0 থেকে ছোট হয়, সো আমরা এক্স এর ভ্যালু যদি 2 ধরি, 2 এর উপর স্কোয়ার করি, সো 2 দুগুণে 4। এখন 0 থেকে তো 4টা ছোট হবে না, 0 থেকে কি 4টা ছোট না, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো কোনোভাবেই এই শর্ত মানবে না। সো আমি এখন ঋণাত্মক সংখ্যা নিই, ধরো -1 নিলাম, দেন আমরা বর্গ করি, সো মাইনাসে প্লাস, 2টা মাইনাস গুণ করলে প্লাস আর 2টা 1 গুণ করলে 1। সো আমরা এই শর্তে দিই 0 থেকে কি এই যে এই সাইডটা ছোট না, 0 থেকে তো এই সাইডটা ছোট না, সো এই কন্ডিশনে কিন্তু মিথ্যা।
হ্যাঁ মিথ্যা। সো আমরা যদি ঋণাত্মক সংখ্যা নিই মিথ্যা বের হচ্ছে। আচ্ছা দশমিক সংখ্যা নেও তো, এক্স এর ভ্যালু 0.5 নাও, দেন তুমি স্কোয়ার করো। হ্যাঁ আমি ক্যালকুলেটর নিচ্ছি, দেখো 0.5 স্কোয়ার করলাম, দেন অ্যান্সারটা 0.25 বের হচ্ছে, 0.25। দেন শর্তটা লিখো, 0 আসছিল, হ্যাঁ 0, 0 থেকে কি এই সাইডটা ছোট না, 0 থেকে এই সাইডটা ছোট না, এটা বড়। সো এই কন্ডিশনে মিলতেছে না, অর্থাৎ তুমি যে কোনো বাস্তব সংখ্যা এখানে দাও এই কন্ডিশন মিলতেছে না। সো এই ক্ষেত্রে এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এর অ্যান্সারটা এই যে ফাঁকা সেট বের হবে, এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, অর্থাৎ এইটা একটা ফাঁকা সেটের হবে। আচ্ছা তারপর দেখো, এক্স সাজ দ্যাট এক্স 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। সো এইটাও আমাদের ফাঁকা সেট বের হবে, এইটাও ভাই আমাদের ফাঁকা সেট বের হবে, দুইভাবে লিখতে পারো। ফাঁকা সেট বের হবে, কেন বের হবে? কারণ আফ্রিকা আজ পর্যন্ত বিশ্বকাপ নেই। সো তাহলে কি এটার ভ্যালু কোনো উপাদান নাই, ফাঁকা, এই কারণে এটা ফাঁকা সেট। তারপর দেখো সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটি হবে সমতা। সো দুইটা সেটের উপাদান একই হতে হবে। যেমন ধরো এ এর মান নিচ্ছি আমি 1 2 3, হ্যাঁ, তারপর বি এর মান ধরো আমি নিচ্ছি 1 2 3, তারপর 3 3 3, এইটা কিন্তু সমান, আমরা লিখতে পারি এ সমান বি, কারণ দুইটা সেটের উপাদান একই। হয়তো 3 একাধিকবার আছে, বাট আমাদের একাধিকবার থাকলেও আমরা কাউন্ট করবো একবারই। তাহলে 1 2 3 এখানে আছে, এখানে 1 2 3 আছে। অথবা ধরো এখানে আমাদের বি এর ভ্যালুটা এভাবে দেওয়া আছে 2 3 1 দেওয়া আছে, তারপরেও কিন্তু আমরা লিখতে পারি এ সমান বি, কারণ উলট পালট হইলে প্রবলেম নাই, আগে পিছিয়ে হইলে প্রবলেম নেই, এইটাও সমান, মানে আছে কিনা ভ্যালুগুলো ওইগুলো দেখতে হবে। বাট ধরো এখন বি এর ভ্যালু লেখা হইল 1 2 3 4, এটা কিন্তু এ সমান কিন্তু বি হবে না। কেন হবে না? কারণ এখানে 4 আছে, এখানে কি 4 আছে না, সো এ নট ইকুয়ালস টু 4। বুঝছি সেটের সমতাটা। আচ্ছা তারপর যে প্রকৃত উপসেট কি? প্রপার সাবসেট। হ্যাঁ, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। আচ্ছা আমি তোমাদের এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। এখানে ধরো এ এর মান নিলাম 1 2 3, হ্যাঁ, এটাকে আমরা একটু সেট গঠন করে নিই। দেখো এই যে 1 দ্বারা একবার প্রথমে তিনটা উপাদানই নিব, 1 2 3, তারপর 1 দ্বারা একবার 2 কে নিব, এই যে 1 দ্বারা একবার 2 কে নিলাম, দেন 1 দ্বারা একবার 3 কে নিব, 1 দ্বারা একবার 3 কে নিব, 1 এর কাজ শেষ। তারপর 2 দ্বারা একবার 3 কে নিব, হ্যাঁ 2 দ্বারা একবার 3 কে নিব, 2 এর কাজ শেষ। এখন আমরা একটা একটা করে নিব, অর্থাৎ 1 নিব একবার, 2 নিব একবার, দেন 3 নিব একবার, সব শেষে ফাঁকা সেট। সো এই যে উপসেটগুলো গঠিত হয়েছে, বুঝছি। এখন এই উপসেটগুলোর মধ্যে দেখো এইটা আর এইটা কিন্তু সমান। সো এইটার এইটা যেহেতু সমান, তাহলে এইটা কোনোভাবেই এ সেটের প্রকৃত উপসেট হবে না, কারণ প্রকৃত উপসেটের নিয়ম হচ্ছে যেটা মূল সেটটা এইটা থেকে কোনো একটা উপাদানের মান কম হতে হবে, তাহলেই কেবল প্রকৃত উপসেট হবে। তাহলে এইটা প্রকৃত উপসেট হবে না, আর বাকি সবগুলাই কিন্তু প্রকৃত উপসেট। কার? এর। কারণ এখানে 1 2 আছে, অর্থাৎ মান একটা কিন্তু দেখো কম, 1 3 আছে, একটা মান দেখো কম 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 থাকতে হবে, তাহলেই কেবল এটা প্রকৃত উপসেট হবে। বুঝছি। এখন প্রকৃত উপসেট কয়টা হবে তা কিন্তু নির্ণয়ের সূত্র আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ 2, আর n এর মান কত? এখানে ভ্যালু 3 না, সো 3 মাইনাস 1, তিনটা 3 গুণ করলে হবে 8 মাইনাস 1, সো 8 থেকে 1 বাদ দিলে 7। অর্থাৎ কোন একটা মানে সেটের প্রকৃত উপসেট কয়টা হবে সূত্র দিয়ে বের করা যায় 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। বুঝছি। আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এই যে এই চিহ্নটা দ্বারা। এখন আমি কি বলতে পারবো যে এইটা কি বলতে পারবো বলো তো ভাইয়া? এই যে 1 2 প্রকৃত উপসেট এ, অর্থাৎ এইটা কি এটার প্রকৃত উপসেট? হ্যাঁ, 1 2 তো এর প্রকৃত উপসেটই। হ্যাঁ, এখন আমি কি এটা বলতে পারবো 1 2 3 এটা হচ্ছে এর প্রকৃত উপসেট? এটা কি এর প্রকৃত উপসেট? না, এটা প্রকৃত উপসেট হবে না, নট প্রপার সাবসেট এ। বুঝছি ভাইয়া, প্রকৃত উপসেট হবে না। এখন আরেকটা জিনিস আমি তোমাদের বুঝাই। আচ্ছা বি এর ভ্যালু এখানে আমি দিই, এখানে আমরা ভাইয়া বি এর ভ্যালুটা দিই। ধরো বি এর ভ্যালু দিলাম 2 3, তারপর সি এর ভ্যালু দিলাম 3 4। এখন আমি এটা বলতে পারি না ভাইয়া যে বিটা হচ্ছে এর প্রকৃত উপসেট, কারণ বি এর ভ্যালু দেখো এর তুলনায় কম, তাহলে বিটা অবশ্যই এর প্রকৃত উপসেট হবে। বুঝছি। আচ্ছা, সো আমি কি এটা বলতে পারি কি না ভাইয়া? দেখো তো যে আচ্ছা এটা বাদ দিই, আমরা এখান থেকে আরেকটু বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো, আমরা এইটা বলতে পারবো কিনা যে 1 2 হচ্ছে
সাবসেট বা উপসেট, 1 2 হচ্ছে যে এই সেটটা হচ্ছে এর কি, এর উপসেট বলতে পারি না ভাইয়া? উপসেট তো আমরা বুঝি এই যে এই সবগুলোই তো উপসেট। সো 1 2 হচ্ছে এর উপসেট। আবার এটাও তো বলতে পারি যে 1 2 হচ্ছে এর প্রকৃত উপসেট। সো প্রকৃত উপসেট হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা অবশ্যই তোমার কি লাগতে হবে, একটা অবশ্যই তোমার উপসেট হইতে হবে। যেই সেটটার সাপেক্ষে তুমি প্রকৃত উপসেট নির্ণয় করবা এটার অবশ্যই উপসেট হতে হবে। হ্যাঁ, এইটা তো তোমার এর উপসেটই, ঠিক আছে। আবার যদি এরকম হয় উপসেট যদি হয় তাহলে অবশ্যই এটা প্রকৃত উপসেটও হবে। এটা সবসময় মনে রাখবা, প্রকৃত উপসেট হইলে অবশ্যই এটা উপসেট হবে। এই যে এইটাকে উপসেটও বলা যায়, প্রকৃত উপসেট বলা যায়। আবার উপসেট হইলেই যে এটা প্রকৃত উপসেট হবে এমন না। আমরা কি বলতে পারতাম না যে 1 2 3 1 2 3 এটা হচ্ছে ভাইয়া কি, এটা উপসেট না, এ সেটের উপসেট না? হ্যাঁ, এটা বলতে পারি। বাট আমি কি এটা বলতে পারবো যে 1 2 3 এটা হচ্ছে তোমার এর প্রকৃত উপসেট? এটা কি বলতে পারবো? 1 2 3টা কি এর প্রকৃত উপসেট বলতে পারবো না। সো এটা প্রকৃত উপসেট না, বাট এটা উপসেট। সো এরকম আর কি, এই জিনিসগুলো একটু মানে বেসিকগুলো একটু ক্লিয়ার রেখো, কারণ এমসিকিউ অনেক সময় কাজে লাগতে পারে। সো এখন আমরা ভাইয়া সেটের অন্তরটা দেখবো। সেটের অন্তর কি? প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেইগুলো হচ্ছে ভাইয়া সেটের অন্তর। সো আমি একটা এক্সাম্পল দিই, দেখো আমি এখানে এ সেটে লিখতেছি 1 2 3, ওকে। দেন আমরা বি সেটে লিখতেছি তোমার 2 3, আচ্ছা 2 3 পর্যন্তই লিখি। এখন দেখো সেটের অন্তর বলতে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেইগুলা। এখন এইটাকে দুইভাবে প্রকাশ করা যায়, যে বাম থেকে ডানে যাবা এইভাবে টান দিবা দেন বি, অথবা তুমি এ মাইনাস বি এইভাবেও লিখতে পারো। এই দুইভাবেই সেটের অন্তরকে প্রকাশ করা যায়। সো আমরা এখন এ মাইনাস বিটা করবো। এর সেটটা কি 1 2 3 আর বি এর সেটটা হচ্ছে 2 3, এইটা। সো আমি কি বলছি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে, সো 2 3 2 3 কাটাকাটি, আর প্রথম সেটে কি থাকে ভাইয়া 1 থাকে। সো অ্যান্সারটা 1, দেখছো? এখন ধরো আমি এখানে বি এর মান আমি ধরো জাস্ট এক্সাম্পল আছে সি দিই। হ্যাঁ, সি এর মান আমি দিচ্ছি এখানে 2 3 4। তাহলে এটার অ্যান্সারটা কি? আমি যদি বলি যে এ মাইনাস সি বের করো, সো এ মাইনাস সি আমরা বের করতেছি। এ এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 আর সি এর ভ্যালুটা হচ্ছে 2 3 4, বুঝছি? সো এখন দেখো এইটা থেকে এটা বাদ দেবো, সো 2 বাদ 3 বাদ 2 বাদ 3 বাদ, তার মানে অ্যান্সারটা কি? এই যে 1 আর কি 4। সো এটা কি রাইট অ্যান্সার? না, এটা রাইট অ্যান্সার না। তোমরা সবাই মোটামুটি এই ভুলটা করো ফার্স্ট অবস্থায়, যে এখানে তো 4 কাটাকাটি হই নাই, তার মানে তো 4 আসবে। বাট না, 4 আসবে না ভাইয়া, কারণ আমাদের নিয়মটা কি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সারটা। এই যে সো 1টা হচ্ছে অ্যান্সার। ওই সাইডে কি থাকলো না থাকলো, কি কাটা গেল না না গেল, ওইটা মেইন বিষয় না, বুঝছি? দেখো তারপর তারপর আমাদের এখানে একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে, এ সেটটা এখানে দেওয়া আছে। তারপর আমরা যদি দেখি এই যে দেখো বি সেট এখানে দেওয়া আছে, আমাদের বলছে এ বাদ বি, এটা এ বাদ বি এটা নির্ণয় করতে হবে। এটার চিহ্নটার নাম হচ্ছে বাদ, এ বাদ বি নির্ণয় করার জন্য বলছে। সো দেখো আমরা নির্ণয় করি যে এ, তারপর এই যে মাইনাসও দিতে পারো অথবা এই চিহ্নটাও দিতে পারো, তোমার ইচ্ছা। সো 0 1 2 3 4 5 6 7 8 and 9, তারপর মাইনাস, আর বি এর মান হচ্ছে 0 2 4 6 8 এবং 10, এইটা, বুঝছি ভাইয়া? সো দেখো এইটা থেকে এটা বাদ দেওয়ার পর এইটাতে যা থাকবে এইটাই আসবে। সো 0 2, এই যে দেখো 0, তারপর 2, তারপর 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 8 বাদ যাবে, এই যে 4 6 8। সো আর প্রথম সাইডে যা থাকবে তাই হবে, দ্বিতীয় সাইডে কি থাকলো না থাকলো ওইটা মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে প্রথম সাইডে কি আছে। প্রথম সাইডে ভাইয়া 1 আছে, তারপর 3 আছে, 5 আছে, তারপর 7 আছে অ্যান্ড 9 আছে। সো এটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সারটা, বুঝছি? আচ্ছা তারপরে এখানে বলছে পূরক সেট। আচ্ছা এখন আমরা ভাইয়া পূরক সেটটা দেখবো। পূরক সেটটা দেখার আগে আমরা দেখো এখানে একটা ইউনিভার্সাল সেট নিচ্ছি, এটার মধ্যে 1 2 3 and 4 রাখি, ওকে। তারপর আমরা এখানে এ একটা সেট নিচ্ছি, এটার মধ্যে আমরা রাখবো কি, আমরা রাখি তোমার 1 2 রাখি, 1 2 রাখি, ঠিক আছে। এখন আমরা যদি এখন এ এর পূরক বের করতে চাই, সো তাহলে আমরা এইভাবে লিখবো এ কমপ্লিমেন্ট,
এটাকে বলে কমপ্লিমেন্ট, অথবা এটাকে এইভাবেও লিখে যায়, এই যে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম, এটার নাম শুনছো, এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম। সো দুইভাবে পড়া যায়। সো তাহলে আমাদের যদি প্রশ্নে এইটা বলে বের করার জন্য আমরা কিভাবে বের করব? আমরা জানি যে এইটার মানে বা এইটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এইটা। কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট থাকলে মনে রাখবা ইউনিভার্সাল সেট মাইনাস ওই জিনিসটা। যদি তোমার মাথার উপর কমপ্লিমেন্ট থাকে তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস তুমি। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সেট মাইনাস কি দিব? এ দিব। এখন আমরা মান বসাই। ইউনিভার্সাল সেটের মান কি? 1 2 3 and 4 মাইনাস এর মান কি? এর ভ্যালু হচ্ছে 1 2। এই যে দেখছো এর ভ্যালু 1 2। সো তাহলে দেখো 1 2 কাটা, এই যে 1 2 কাটা, আর প্রথম সেটে কি থাকবে ভাইয়া? 3 4। মনে রাখবা এটার মানে হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে ওইগুলা হবে। সো 3 4। বুঝাইতে পারছি ভাইয়া? সো তাহলে এই কমপ্লিমেন্টের মান 3 4 পেলাম। এখন একটা কথা হইছে, আমি তোমাদের দেখো এটাকে আমরা সেটের সাহায্যে প্রকাশ করি। সো এ কমপ্লিমেন্ট অথবা ইউনিভার্সাল সেট মাইনাস এ, এটাকে যদি আমরা সেটে প্রকাশ করি তাহলে দেখো এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে ইউনিভার্সাল সেট। মানে কি? এক্সটা আমরা যদি এই মানগুলাকে যদি দেখো ভাইয়া, এই মানগুলাকে যদি ভাইয়া আমি এক্স ধরি, এই মানগুলাকে যদি এক্স ধরি তাহলে এক্সটা এই মানগুলা তাহলে কার? এই যে 3 4টা কার মধ্যে আছে? ইউনিভার্সাল সেটের মধ্যে আছে না, ইউর মধ্যে আছে না? সো তাহলে এক্সটা হচ্ছে ইউর সদস্য। এটা আমরা বলতে পারি না ভাইয়া? দেখো, কারণ এক্স এর যে এই মানগুলা, এগুলাকে এক্স ধরি, আর এই মানগুলা ভাইয়া ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। সো আমরা বলতে পারি এক্স বিলংস টু ইউ বা ইউনিভার্সাল সেট, এবং এবং আমরা বলতে পারি এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু এ। অর্থাৎ এক্স এর যে মানগুলা 3 4, এটা কি এর মধ্যে আছে? এর মধ্যে কি ভাইয়া এটা আছে? না। 3 4টা কোথায় আছে ভাইয়া? ইউনিভার্সাল সেটের মধ্যে। সো তাহলে আমাদের সেট আমরা বুঝলাম এক্স এর মানগুলা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে এবং এক্স এর মানটা এর মধ্যে নাই। এই যে মানটা এর মধ্যে নাই। সো দেখছো এই বেসিকটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট, অনেক সময় তোমার এমসিকিউর মধ্যে কিন্তু আসে। সো তোমরা কমপ্লিমেন্টের মূল ডিপলি বেসিকটা বুঝতে পারছো আমি আশা করছি। ওকে, তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা। মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো বুঝছো, এটা হচ্ছে সায়েন্সের। আর যারা তোমার কমার্সে আসছো, সো তোমাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2,500 টাকা। 8,000 থেকে কিন্তু 2,500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সব কিছু থাকবে, জেনারেল সায়েন্স সব কিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার। মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, আর এইটার মধ্যে থাকবে টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, তারপর আমরা যদি ভাইয়া আর্টসের ক্ষেত্রে দেখি, সো আর্টসের স্টুডেন্টদেরও এখানে কোর্স লঞ্চ করা হয়েছে, এবং 8,000 টাকার কোর্সটা মাত্র 2,200 টাকায় নিতে পারবে, এবং সারা বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস এবং জেনারেল সায়েন্সও থাকবে। সব কিছু এভরিথিং থাকবে। আর কি কি ফিচার্স থাকবে? টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। এছাড়া আরও অনেক অনেক ফিচার্স আমাদের সামনে অ্যাড হবে। সো তোমরা দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত যোগাযোগ করো, দ্রুত জয়েন হয়ে যাবে। ওকে, তারপর আমরা যাই, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। কি বলছে? যদি সার্বিক সেট ইউ সকল পূর্ণ সংখ্যার সেট হয়,
অর্থাৎ ইউটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা আমরা দেখি তো এখানে আমাদের ইউটা চিন্তা করি। সো ইউনিভার্সাল সেটটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা পূর্ণ সংখ্যা তো আমরা বুঝি -3 -2 দেন -1 0 1 2 3 এরকম মাইনাস প্লাস অখণ্ড সংখ্যাগুলো হবে। হ্যাঁ অখণ্ড সংখ্যা হবে। আচ্ছা তারপর বলছে এ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা আমরা এখন এটা দেখি, এটা হচ্ছে ভাইয়া সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা ঋণাত্মক না, সো -3 -2 -1 এতটুকুই। তারপর আমরা দেখি এই যে তবে ইউ বা ইউনিভার্সাল সেটের সাপেক্ষে এ এর পূরক সেট বা এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এটার মান নির্ণয় করে। একই কথা হইতো এই দুইটা। সো আমরা তাহলে এ কমপ্লিমেন্ট এটার মান বের করি, ইউনিভার্সাল সেট মাইনাস এ। সো ইউনিভার্সাল সেটের মান হচ্ছে এই যে ডট ডট এদিকে আছে, দেন -3 -2 -1 দেন 0 1 2 দেন 3। ওকে তারপর এভাবে ডট ডট আছে, মানে এইদিকে অসীম পর্যন্ত এইদিকে অসীম পর্যন্ত, কারণ এর তো আমাদের কোনো কন্ডিশন দেওয়া নাই যে কোথায় থামতে হবে। তারপরে এই যে মাইনাস বা বাদ দিলাম, দেন এর মানটা দেখো ডট ডট -3 -2 -1, এই যে দেখছো। সো তাহলে আমরা এখন বাদ দেই -1 -2 -3 বাদ। সো -1 -2 -3 বাদ। এইদিকে তো আরো অনেক ভ্যালু আছে, সো এইদিকে অনেক ভ্যালু আছে, এইদিকে যদি আরো অনেক ভ্যালু থাকতো, এইদিকেও যদি অনেক ভ্যালু থাকতো, তাহলে এই ভ্যালু কাটাই যাইতো। বাট আমাদের কাটা নাই কোনগুলা, 0 1 2 3 এইগুলা নাই কাটা। সো 0 1 2 3 এইগুলা কাটা নাই। সো তাহলে আমরা অ্যান্সারটা দেখছো ভাই আমরা কি বের করছি, 0 1 2 3। আর একটা জিনিস হচ্ছে এখানে এই যে ডট ডট আছে, সো আমরা এখানে ডট ডট দিয়ে দিব, কারণ আরো ওই দিকে তো আরো ভ্যালু ছিল নাকি। আচ্ছা তারপর আমরা নেক্সটে যাই। এখানে কি বলছে ভাইয়া, শক্তি সেট বা পাওয়ার সেট মানে কি, কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত, অর্থাৎ শক্তি সেট বললে তোমাদের অবশ্যই উপসেট বের করতে হবে। আর উপসেটগুলো গঠিত যেই সেটটা ওইটাকে বলে শক্তি সেট। মানে এখানে একটু কাহিনী আছে, ওই কাহিনীটা আমি তোমাদের ব্যাখ্যা করবো, দাঁড়াও। আগে আমরা এখানে শক্তি সেটটা বের করি। শক্তি সেট বলতে পাওয়ার সেট পি। সো এইটার শক্তি সেট ধরো বি একটা সেট, হ্যাঁ এটা শক্তি সেট বের করব। সো বি এর ভ্যালু ধরো এ বি সি, হ্যাঁ বি এর ভ্যালু কত ভাইয়া, এ বি সি। সো এইটার আমরা শক্তি সেট বের করি, দেখো। সো আমরা তো জানি যে তিনটা উপাদান থাকলে আমরা ফার্স্টে তিনটা উপাদান লিখবো, তারপর দুইটার কাজ, এ দ্বারা একবার বি কে নিব, দেন আমরা এ দ্বারা একবার সি কে নিব, এর কাজ শেষ। তারপর আমরা বি দ্বারা একবার সি কে নিব, বি এর কাজ শেষ। তারপর আমরা এ নিব, তারপর আমরা বি নিব, তারপর আমরা সি নিব, আর সবশেষে আমাদের ফাঁকা সেট নিতে হবে। আর সবশেষে দেখো আবার একটা সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। সো তখনই কেবল শক্তি সেট হয়ে যাবে, অর্থাৎ এই সবটা আমাদের একটা সেট হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই তো তোমার সেটটা থাকে। যখন তুমি একটা দ্বিতীয় বন্ধনী দিবা, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিবা, সবগুলা দেখো এই যে ছোট ছোট যে সেটগুলা, এগুলা তখন সবগুলা মিলে একটা সেট হয়ে যাবে, বুঝছো? তখনই এটা আমাদের বি এর শক্তি সেট হয়ে যায়। ওকে, সো তারপর আমরা যাই, এখানে একটা কাজ দেওয়া আছে আমাদের। দেখো একটা ইউনিভার্সাল সেট দেওয়া রয়েছে, হলে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিখো। অর্থাৎ এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, বুঝছি ভাইয়া? তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। সো আমরা এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তার আগে দেখো আমাদের কিন্তু ইউনিভার্সাল সেটের মান ভাইয়া দেওয়া আছে। ইউনিভার্সাল সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখছো ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে, আর এই যে এ সেটটা দেওয়া আছে, এইটাকে আমাদের তালিকা পদ্ধতিতে লিখতে হবে। আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, হ্যাঁ, কারণ বিভিন্ন শর্তের মাধ্যমে যখন থাকবে ওইটাকে সেট গঠন বলে। সো আমাদের এখানে আমরা এটা তুলে ফেলি, এখানে দরকার হয় x such that x belongs to বা এলিমেন্ট ইউনিভার্সাল সেট। হ্যাঁ ইউনিভার্সাল সেট, তারপর শর্ত দিছে 5x গ্রেটার দেন 37, এইটাই তো, এইটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে ভাইয়া, কাজটা আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে তালিকা পদ্ধতিতে মূলত মানগুলো আমাদের লাগে, হ্যাঁ আমরা যে এখানে মানগুলা বসাবো এগুলা হচ্ছে x। এখন x এর মানগুলা কি টাইপের হবে, x এর মানগুলা হবে ইউনিভার্সাল সেটের মধ্যে যেগুলো আছে, যে এই সকল মানগুলা আমাদের এখানে বসবে। বললা দিছে x বিলংস টু বা x এলিমেন্ট ইউনিভার্সাল বা ইউ সেট, এবং একটা শর্ত দেওয়া দিছে যে আমি ইউনিভার্সাল সেটের সবগুলা মান নিতে পারবো না। শর্তটা হচ্ছে 5x গ্রেটার দেন,
মানে 5x এর 5 এর সাথে x যদি আমরা গুণ করি তাহলে এইটা বড় হবে এই সাইডটা 37 থেকে। দুইটা মাথা যেই দিকটা ওই দিকটা হবে বড়, একটা মাথা যেই দিকটা ওই দিকটা ছোট। সো 37 থেকে 5x টা বড় হবে যদি আমরা x এর জায়গায় আমরা যদি এই যে ইউনিভার্সাল সেটের মানগুলা বসাই, কারণ বইলা দিছে x এর মানগুলো ইউনিভার্সাল সেট হবে। তুমি তোমার মন করার মতো -3 -2 -5 ধরতে পারবে না, এইগুলার মান ধরতে হবে। বলে দিছে, এই যে বলে দিচ্ছে ভাইয়া। সো x এর মান আমরা 1 ধরবো, একবার 2 ধরবো, 3 ধরবো, অর্থাৎ 10 পর্যন্ত ধরে ধরে দেখবো। সো আমরা দেখো এখন কি করি, এই যে x = 1 হলে, সো আমরা এখন এই যে শর্তটা অনুসারে কাজ করব। 5x এর জায়গায় এই যে 5x এর জায়গায় আমরা 1 বসাই, সো 5। ওকে, দেন আমরা এই চিহ্নটা যেভাবে আছে, গ্রেটার দ্যানটা যেভাবে আছে যেভাবে মুভ করে আছে এভাবে দিব। এখন 37 থেকে কি এই সাইডটা বড়? দুইটা মাথা তো এই দিকে, এই সাইডটা বড় হতে হবে না, আমরা কেটে দিব। সো x = 2 হলে দেখো 5 × 2, সো 5 দুগুণে কত ভাইয়া? 10। যেভাবে চিহ্নটা আছে এভাবে দিব। সো এটাও মিথ্যা, আমরা সত্য পর্যন্ত বের করব। সো এখন 3 দিব, 3 × 5 = 15 গ্রেটার দেন 37, এইটাও মিথ্যা। x = 4 হলে দেখো 5 × 4 দেন 4 × 5 = 20, এইটাও কিন্তু আমাদের মিথ্যা। আমরা সত্য পর্যন্ত আগে বের করি। 5 × 5 5 × 5 = 25, সো এইটাও মিথ্যা যাচ্ছে, মিথ্যা হলে কেটে দিব। x = 6 হলে 5 × 6 = 30, এইটাও ভাইয়া আমাদের মিথ্যা গেল না, এটাও কিন্তু ভাইয়া আমাদের মিথ্যা গেল। সো আমরা এখন এরপরে যাই। x = 7 হলে 5 গুণ, এখন 7 দিব, 5 × 7 = 35, হ্যাঁ 35। তো 37 থেকে কি 35টা এই সাইডে বড় না? x = 8 হলে 5 গুণ 8 5 8 গুণ করলে 40। দেন এখন দেখো সত্য বের হয়েছে, 37 থেকে 40 বড়। এইভাবে আমরা 9 10 পর্যন্ত যাব। x = 9 হলে, সো 5 নং 45, 37 থেকে কি 45 বড়? হ্যাঁ বড়। x = 10 হলে আমরা 10 পর্যন্তই যাব। সো 5 10 50, 37 থেকে কি 50 বড়? হ্যাঁ বড়। সো আমরা রাইটে দেখো দুইটা পাইছি ভাইয়া, আমরা রাইট এই যে দুইটা পাইছি, এই যে এইটা পাইছি, এইটা পাইছি, এইটা পাইছি। সো রাইট অ্যান্সার কি দিব বলো? 8 9 10 পর্যন্ত। তোমরা বলতে পারো যে 11 12 নেন না, আমাদের এখানে শর্ত অনুসারে বললেই দিছে ইউনিভার্সাল সেটে যেগুলো আছে ওইগুলাই যাবে। হ্যাঁ, সো আমরা এখন কি দেব ভাই আনসারটা? 8 9 and 10। বলো ভাইয়া বুঝছো কিনা? একদম একদম ইজি হয়েছে কিনা বলতে পারো আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা তারপর নেক্সট অঙ্কে চলে যাই। সো এই কাজটা করবো এখন আমরা, এই কাজটা। হ্যাঁ, আমরা এইটার শর্তটা কি আমরা বুঝছি ভাইয়া? আচ্ছা, আমি তুলি আগে। দেওয়া আছে নাকি? দেওয়া আছে b = x such that x, আর এই যে belongs to হচ্ছে u। হ্যাঁ, belongs to u হচ্ছে, দেন আমাদের শর্তটা হচ্ছে x এর সাথে 5 যোগ করলে লেস দেন হবে 12। মানে x এর সাথে 5 যোগ করার পরেও কি হবে? 12। এই যে এই দিকটা বড় হবে আর এই দিকটা ছোট হবে। সো ওই অনুসারে আমরা এখন কাজ করব। দেখো, সো আমরা এখন দিব x = 1 হলে শর্তে চলে যাব। এই যে x + 5, x এর মান 1 ধরছি না, দেন 1 + 5 কত হবে? 6। যেভাবে চিহ্নটা আছে এভাবে দিব। 6 থেকে কি ওই সাইডটা বড়? হ্যাঁ বড়। সো এটা ঠিক আছে। দেন x = 2 হলে, সো এই যে x এর জায়গায় 2 বসাবো, দেন 5 = 7। 7 থেকে 12 বড়, ঠিক আছে। x = 3 হলে x + 5, ঠিক আছে, আমরা এখানে 3 বসাবো x এর জায়গায়, দেন 5 আর 3 8। 8 থেকে কি ভাইয়া 12 বড়? হ্যাঁ বড়। সো x = 4 হলে এখানে 5 হবে। সো 4 + 5 কত হবে? 9। 9 থেকে কি 12 বড়? হ্যাঁ বড়। আমরা মিথ্যা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কটা করব। সো 5 5 10। 10 থেকে কি 12 বড়? হ্যাঁ বড়। x = 6 হলে, সো এখানে আমরা কি দিব ভাইয়া? 6 আর এখানে 5, 11। 11 থেকে 12 বড়। 7 হলে 7 + 5 কত হচ্ছে? 12। সো 12 থেকে কি 12 বড় না? 12 আর 12 তো সমান। সো এটা মিথ্যা, আমরা কেটে দিব।
ওকে, এখন আমরা 8 গেলেও এটা মিথ্যা বের হবে, 9 গেলেও মিথ্যা বের হবে, আমাদের আর দরকার নেই। সো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। ওকে, তুমি এখানেও অ্যান্সার দিতে পারো, অথবা এখানে আবার সুন্দর করে লিখে দিতে পারো যে নির্ণয়ে সেট। ভাইয়া বুঝছি, নির্ণয়ে সেট। নির্ণয় সেটটা কি কি পাইলাম, রাইট? এই যে 1 2 3 4 5 and 6 পাইলাম। 1 2 3 4 5 and 6। বলো বুঝছে কিনা ভাইয়া, বলো একদম ইজি কিনা বলো। আচ্ছা, তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে কি বলছে, এই যে দেখো, এই যে সেটটা এটা আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা ফার্স্টে তুলি, দেওয়া আছে হচ্ছে এই যে x such that x belongs to a universal set then 6, এটা ভুল আছে, ঠিক আছে, এখানে কমা হবে না। 6 থেকে 2x বড় এবং 17 থেকে ছোট। 6 থেকে 2xটা কি হবে, বড় হবে, অর্থাৎ x এর ভ্যালু এখানে এই ভ্যালুগুলো আমরা গুণ করব। হ্যাঁ, 2 এর সাথে গুণ করার পর 6 থেকে এটা বড় হবে এবং 17 থেকে ছোট হবে, ওই রকম মানগুলো আমরা নিব। সো আমরা ফার্স্ট অফ অল x ইকুয়ালস টু 1 হলে এটা লিখব 2x, 2 এর সাথে 1 গুণ দিব 1, 2 একে 2। সো এই যে 2টা, এটা আমাদের তো বলছে যে 6 থেকে এইটা বড় হবে, বাট এটা তো ছোট। সো আমরা লিখে দিই যা 6 থেকে, আচ্ছা এগুলো সব ইংলিশে লিখতেছি, যা 6 থেকে বড় নয়, যা 6 থেকে বড় নয় এবং 17 থেকে ছোট, 17 থেকে ছোট। বুঝছি কিনা ভাইয়া? দেখো, এই যে 2x এর যে ভ্যালুটা, এটা তো আমাদের 6 থেকে বড় হতে হবে, বাট এটা তো 6 থেকে বড় না। সো লিখছি যা 6 থেকে বড় নয় এবং এই ভ্যালুটা 17 থেকে দেখো ছোট। 2টা কি 17 থেকে ছোট না? হ্যাঁ, এটাই লিখছি। তারপর x ইকুয়ালস টু 2 হলে দেখো 2x, 2 গুণ 2 2 দুগুণে 4, যা কি 4টাও কিন্তু 6 থেকে বড় নয়, যা 6 থেকে, এই সব কথা লিখে দিবা, এবং 17 থেকে ছোট, সব কথা লিখে দিবা। তারপর x ইকুয়ালস টু 3 হলে 2x, হ্যাঁ, x এর জায়গায় আমরা 3 বসাই, 3 দুগুণে 6। সো আমরা লিখে দিব যা 6 এর সমান, এখানে যে ভ্যালুটা 6, এটা কি 6 এর সমান না? যা 6 এর সমান এবং এই ভ্যালুটা কিন্তু 17 থেকে ছোট এবং 17 থেকে ছোট। বুঝছি ভাইয়া? এই ভ্যালুটা হচ্ছে 6 এর সমান এবং 17 থেকে ভাইয়া কি ছোট। সো 6 এর সমান হলে তো হবে না, 6 থেকে এটা বড় হতে হবে। সো এখন আমাদের রাইট হবে x ইকুয়ালস টু 4 হলে 2 গুণ 4 অর্থাৎ 4 দুগুণে 8, যা 6, যা কি 8টা কি 6 থেকে বড় না? যা 6 থেকে বড়। এখন কন্ডিশন ঠিক আছে, এইটা 6 থেকে বড় এবং 17 থেকে ছোট, এবং 17 থেকে কি 17 থেকে ছোট। বুঝছি ভাইয়া? আচ্ছা, এখন আবার যাই, x ইকুয়ালস টু 5 যায়, এটা সত্য হবে। x ইকুয়ালস টু 5 হলে 2x আর 2 গুণ 5, 5 দুগুণে 10, যা 6 থেকে, 10টা কি 6 থেকে বড়। হ্যাঁ, অর্থাৎ এই কন্ডিশনই মানছে, অর্থাৎ আমরা এটা দিয়ে দিতে পারি, এবং 17 থেকে ছোট। তারপর x ইকুয়ালস টু 6 হলে 2x, দেন 2 গুণ 6, 6 দুগুণে 12। সো 12টাও কিন্তু ভাইয়া 6 থেকে বড়, 12টা 6 থেকে বড় এবং 17 থেকে ছোট, এটা ঠিক আছে। তারপর x ইকুয়ালস টু 7 হলে 2x, দেন 7 দুগুণে কত 14। সো এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। তারপর x ইকুয়ালস টু 8 হলে দেন 2 গুণ 8, 8 দুগুণে 16। হ্যাঁ, সো 17 থেকে তো 16টা, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা x ইকুয়ালস টু 9 নিই। সো 2x, 2 গুণ 9, 9 দুগুণে 18। সো এখন দেখো 18, এটার ভ্যালু 18 বের হয়েছে, 6 থেকে 18 বড়, ঠিক আছে, আমরা লিখি। সো যা 6 থেকে বড়, যা 6 থেকে বড়, এটা ঠিক আছে কিন্তু ভাইয়া, যা 6 থেকে বড়, বাট 17 থেকে কি 18টা তোমার ছোট হয়েছে, 17 থেকে এটার ভ্যালুটা তো ছোট হতে হবে। সো আমরা লিখে দিব যা 6 থেকে বড় এবং 17 থেকে ছোট নয়, 17 থেকে ছোট নয়। বুঝছি ভাইয়া? এবং 17 থেকে ছোট নয়। সো আমরা অ্যান্সার কি কি রাইট পাইলাম? অ্যান্সার আমরা রাইট পাইছি তোমার এই যে 4 পাইছি রাইট, 5 6 7 8 পাইছি রাইট। 9 যেহেতু মিথ্যা বের হয়ে গেছে, 9 যাওয়ার দরকার, 9 এর পর 10 আর যাওয়ার দরকার নেই, কারণ আমরা মিথ্যা অলরেডি পেয়ে গেছি। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 4 5 6 এবং 7, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছি না? আমাদের 8ও তো আছে,
আমাদের 8টাও তো রাইট। ওকে, আচ্ছা এখন আমরা চারের কাজটা করি। হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স এর মানগুলা কার মান নিতে হবে, ইউনিভার্সাল সাইডের যে আছে ওইগুলা নিতে হবে, এবং ওইগুলার বর্গ করলে যেন 37 থেকে মানটা ছোট হয় ওই রকম হবে। সো আমরা এখানে লিখবো এক্স ইকুয়ালস টু 1 হলে, দেখো আমরা বর্গটা লিখছি এক্স স্কোয়ার, এখন এক্স এর জায়গায় 1 বসো, উপরে স্কোয়ার দুইটা 1 গুণ দিলে 1 থেকে এই যে চিহ্নটা যেভাবে আছে এভাবে দিব। 1 থেকে কি 37 বড়? হ্যাঁ বড়। সো এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স স্কোয়ার, দেন এখানে আমরা 2 দিব, স্কোয়ার 2 দুগুণে 4, 4 থেকে কি 37 বড়? হ্যাঁ বড়। সো এক্স ইকুয়ালস টু 3 হলে 3 স্কোয়ার 3 তিরিকা 9, 9 থেকে কি 37 বড়? হ্যাঁ বড়। এক্স ইকুয়ালস টু 4 হলে এক্স স্কোয়ার, এখানে 4 দিব, 4 স্কোয়ার 4 4 16, 16 থেকে কি 37 বড়? হ্যাঁ বড়। সো এক্স ইকুয়ালস টু আমরা 5 দিব, এক্স ইকুয়ালস টু 5 হলে 5 5 25, হ্যাঁ আচ্ছা 5 স্কোয়ারটা দিই এখানে। সো এই যে 5 স্কোয়ার 5 5 25, 25 থেকেও তো 37 বড়। সো এক্স ইকুয়ালস টু 6 হলে দেন 6 স্কোয়ার 6 6 36, 36 থেকে কি 37 বড়? হ্যাঁ বড়। সো এক্স ইকুয়ালস টু 7 হলে 7 স্কোয়ার 7 7 কত? 49, 49 থেকে কি 37 বড়? না বড় না। সো এইটা আমাদের মিথ্যা। সো আর দরকার নেই, 8 9 যাই না কেন সবই মিথ্যা বের হবে। সো আমাদের ভাইয়া তাহলে নির্ণয় সেটটা কি দেখো, আমাদের নির্ণয়ে এই যে দেখো নির্ণয় সেটটা আমাদের হচ্ছে বের হচ্ছে 1 2 3 4 5 6 এতটুকু পর্যন্ত রাইট। সো 1 2 3 4 5 and 6, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছে কিনা বলো? আচ্ছা তারপর দেখো, তারপর আমরা এখানে কাজ খটা দেখবো। হ্যাঁ, সো কাজ খয়ের বলছে এই যে এটার গণিতক বের করার জন্য। সো তার আগে আমাদের এখানে বলছে কি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লেখা, অর্থাৎ আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আগে খটা আমরা বের করি, তালিকাতে নেই। সো এই যে দেওয়া আছে আমাদের ভাইয়া, দেওয়া আছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের ভ্যালুটা কি? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড প্লাস জেড প্লাস প্লাস বলতে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এগুলা দেখছি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন 1 থেকে এক্স এর মানটা বড় হবে অথবা 1 এর সমান হইলেও প্রবলেম নেই, নিচে যেহেতু এইটা আছে। এবং আমরা জানি যে 20 থেকে এক্স এর ভ্যালুটা ছোট হবে অথবা 20 এর সমান হইলেও প্রবলেম নেই, যে দেখছো। সো তাহলে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আমরা জানি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হয় শূন্য বাদে যেগুলো আছে ওইগুলো। হ্যাঁ 1 2 3 4, সো 1 থেকে শুরু হবে, 1 থেকে এক্স এর ভ্যালুটা বড় হবে। সো 1 হইলো সমস্যা নেই, যে নিচে টান আছে। সো 1 2 এভাবে আমরা 20 পর্যন্ত লিখব। হ্যাঁ আমাদের শর্ত দিয়ে দিছে 20 থেকে ছোট অথবা 20 এর সমান যেন হয়। বুঝছি ভাইয়া? এই যে তারপর বলছে এর ভ্যালুটা বলছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 2 এর গুণিতক। সো আমরা তাহলে এক্স সাজ দ্যাট এক্সটা হচ্ছে 2 এর কি বলছে ভাইয়া? গুণিতক। হ্যাঁ 2 এর গুণিতক। সো 2 এর গুণিতক বলতে 2 এর নামতা। হ্যাঁ আমরা নামতা দিব, আর নামতা যাই দিই না কেন সবগুলা যেন এইটার মধ্যে থাকে। ওকে, সো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 10, দেন 12, দেন 14, এরপর যাবে 16, 18, 20। আমরা কিন্তু 22 যেতে পারবো না, কারণ আমরা যাই মান নেই না কেন আমাদের সবগুলা যেন ইউনিভার্সাল সেটে থাকে। আমি যে শিখাইছিলাম মনে আছে, ইউনিভার্সাল সেট হচ্ছে বস সেট, আর যে সেটগুলাই থাকুক না কেন সবগুলার মান অবশ্যই ইউনিভার্সাল সেটে থাকতে হবে। বুঝছি? ওকে, আচ্ছা তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। সো এখানে বলছে 5 এর গুণিতক বের করো। সো আমরা এখন 5 এর গুণিতকটা বের করব। সো এই যে দেখো ইউনিভার্সাল সেট তো আছে, এখন আমরা বিটা বের করব। এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 5 এর কি? 5 এর, এই যে এক্স হচ্ছে 5 এর গুণিতক। ওকে ভাইয়া বুঝছি। সো 5 এর গুণিতক বলতে 5 এর নামটা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এর বেশি যেতে পারবো না, শেষ। তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই।
এই যে দেখুন নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি বলছে 10 এর গুণিতক লেখার জন্য। সো আমরা 10 এর গুণিতক লিখবো। ওকে, সো সি এর ভ্যালুটা কি x সাজ দ্যাট x হচ্ছে 10 এর গুণিতক। হ্যাঁ 10 এর গুণিতক। সো 10 এর গুণিতক বলতে 10 এর নাম তো 10 একে 10, 10 দুগুণে 20, এর বেশি যেতে পারবো না, বুঝছি। তারপর আমরা দেখি আর কি আছে আমাদের এখানে। ছোট একটা কাজ দেওয়া আছে, এটা এই পৃষ্ঠায় আইসা পড়ছে। প্রদত্ত তথ্যের আলোকে সি উপসেটে সি কি এর উপসেট, বি কি এর উপসেট, সি কি বি এর উপসেট, এর কোনগুলো সত্য বা মিথ্যা। আচ্ছা আমরা দেখি সি কি এর উপসেট, বি কি এর উপসেট কিনা দেখি তো। সো এই যে সিটা, এটা কি তোমার এর উপসেট কিনা আমরা দেখি। সি এর ভ্যালু হচ্ছে 10 20, আর এই যে এর ভ্যালু হচ্ছে দেখো এর ভ্যালু অনেকগুলা 10 20। সো আমরা আমাদের বলছে এইভাবে সি কি, যে দেখো ভালো করে বুঝছো, আমাদের বলছে তোমার সি কি এর উপসেট কিনা, এটাই তো বলছে। দেখি তো, হ্যাঁ সি কি এর উপসেট কিনা। সো হ্যাঁ সি এর ভ্যালু ছিল 10 20, আর এর ভ্যালু তো এখানে অনেকগুলা, এর মধ্যে 10 20ও আছে। সো সিটা অবশ্যই এর উপসেট, কারণ সি এর যে মানগুলো এগুলো এর মধ্যে আছে। সিটা এর উপসেট বলতে পারি। আবার বলছিল সিটাকে বি এর উপসেট কিনা, সিটাকে বি এর উপসেট কিনা। সি এর ভ্যালু দেখি তো বি এর মধ্যে আছে কিনা। এই যে দেখো সি এর ভ্যালুগুলো 10 20 কিন্তু বি এর মধ্যেও আছে। সো আমরা এটাও তাহলে বলতে পারি সিটা হচ্ছে বি এর উপসেট। ওকে, তারপর আরেকটা শর্ত বলছে বি কি এর উপসেট কিনা। এই যে বি কি এর উপসেট কিনা, বি এর ভ্যালুগুলা এগুলা এর মধ্যে আছে কিনা, 5 10 15 20 এগুলা এর মধ্যে আছে কিনা দেখি তো। এই যে 5 নাই, দেখো 5 নাই, 10 আছে, 15 নাই, 20 আছে। সো আমরা কোনোভাবেই বি কে এর উপসেট বলতে পারবো না, মানে বি এর উপাদানগুলা সব কিন্তু এর মধ্যে নাই। বি এর উপাদানগুলা কি এখানে আছে? নাই। মানে 5 এর মধ্যে 5ই তো নাই, তারপর 15 নাই, তাহলে এটা হবে না, এটা হবে মিথ্যা। সত্য মিথ্যা বলছে, ওই দুইটা ছিল সত্য আর এটা ছিল মিথ্যা। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা যাই। তারপর গতে বলছি কি প্রদত্ত তথ্যের আলোকে এই যে এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমরা এখন শক্তি সেটটা নির্ণয় করব। এইটা এখানে কয়টা 1 2 3 4 5টা উপাদান কিন্তু। সো কয়টা তোমার উপসেট হবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি 5। সো 5টা 2 গুণ করলে হবে 32, অর্থাৎ 32টা সেট হবে আমাদের আর কি। সো দেখো এটা আমরা নির্ণয় করি। এটা কিন্তু বুঝতে হবে ভাইয়া, এটা হার্ড। আর তোমরা ক্লাস 8-এ কিন্তু সর্বোচ্চ 4টার করে আসছো, 5টা করোনি, 5টা দিলেই ফেস লেগে যাবে। দেওয়া আছে তোমার এ বি দেন সি দেন ডি ই। এই যে 5টা উপাদান দেওয়া আছে। 5টা উপাদান থাকলে আমরা কিভাবে করব দেখো। আমরা ফার্স্টে ভাইয়া 5টা উপাদান লিখব, এ বি সি ডি ই। এই যে দেখছো ভাইয়া ফার্স্টে আমরা 5টা উপাদান লিখছি। 5টার পর আমাদের হচ্ছে 4টার কাজ, এই যে এই জায়গা থেকে মনে রাখবা। সো এ বি সি এই 3টা দ্বারা একবার ডি কে লিখবো। সো এ বি সি এবং ডি লিখলাম, দেখছো 3টা দ্বারা একবার ডি কে লিখলাম। আবার এ বি সি দ্বারা ই কে লিখবো, কারণ 5টার পরে তো 4টার কাজ। এই যে এ বি সি দ্বারা একবার কাকে লিখবো ভাইয়া? ই কে লিখবো। দেখছো 4টার কাজ কিন্তু শেষ। হ্যাঁ, সো আরো বাকি আছে, এ বি সি দ্বারা একবার ডি কে লিখলাম, এ বি সি দ্বারা একবার ই কে লিখলাম, দেন আবার বাকি আছে না ভাইয়া বি সি ডি ই। হ্যাঁ, এর কাজ তো শেষ, আবার বি সি ডি ই বাকি আছে। সো এই যে বি সি ডি ই। হ্যাঁ, সো বি এর কাজও শেষ, 4টার কাজ শেষ। তারপর দেখো আমরা এ বি দ্বারা একবার ডি কে লিখতে পারি। হ্যাঁ, এটা লিখি আমরা এ বি দ্বারা একবার ডি এবং ই কে লিখবো। দেখছো এ বি দ্বারা ডি কে লিখলাম, তারপর এ সি ডি ই লিখতে পারি। এই যে সো এ সি ডি ই লিখলাম। আচ্ছা আমি আরেকবার তোমাদের বুঝাই দিই, দেখো ভাই একটু মনোযোগ দিও। দেখো এই যে আমি এটা ইউজ করি, এ বি সি দ্বারা একবার কাকে নিলাম? ডি কে নিলাম। দেন এ বি সি দ্বারা একবার কাকে নিলাম? ই কে নিলাম। দেখছো এ বি সি দ্বারা একবার ডি কে নিলাম, এ বি সি দ্বারা একবার ই কে নিলাম। হ্যাঁ, এরপর আমরা দেখো তো এটা করতে পারি না? বি সি ডি ই, এই যে এটা করতে পারি না? হ্যাঁ, এই যে দেখছো এটা লিখছি বি সি ডি ই। তারপর আমরা দেখো আরো বাকি আছে, এই যে এ বি দ্বারা, হ্যাঁ এ বি দ্বারা এ বি তারপর ডি ই লিখতে পারি। 4টা হইলো এ বি ডি, ভিন্ন ভিন্ন রকম এ বি ডি। এগুলো একটু বারে বারে প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে। এ বি ডি মানে তোমাদের আয়ত্তের ভিতরে রাখতে হবে আর কি এইটা। তারপর এ সি ডি ই লিখতে পারি। সো এখন আমাদের এর কাজ শেষ।
হ্যাঁ, আর মাঝখান দিয়ে আমি কিন্তু বিও নিয়েছিলাম, এই যে বি সি ডি। সো 4 সংখ্যার আমাদের কাজ শেষ। 4 সংখ্যার পর ভাই আমাদের 3 সংখ্যার কাজ, অর্থাৎ এ বি দ্বারা একবার সি কে নিব, এ বি দ্বারা একবার ডি কে নিব, এ বি দ্বারা একবার ই কে নিব। এটা লিখি, এ বি দ্বারা একবার সি কে নিব। আমি একটু দেখাই দিই এটা, দেখো এ বি দ্বারা একবার সি কে নিব, এ বি দ্বারা একবার ডি কে নিব, এ বি দ্বারা একবার ই কে নিব। এই কাজটা আমরা আগে করি। এ বি দ্বারা একবার সি কে নিলাম, দেন এ বি দ্বারা একবার ডি কে নিলাম, দেন এ বি দ্বারা একবার কাকে নিব ভাইয়া, ই কে নিব। বুঝছি, এ বি দ্বারা সি কে, এ বি দ্বারা ডি কে, এ বি দ্বারা ই কে। তারপর আমরা দেখো, তারপর আমরা কাজ করতে পারি, এ সি ডি নিতে পারি, এ সি ডি নিতে পারি। তারপর এ সি ই নিতে পারি, এ সি ই নিতে পারি। বুঝছি, এ সি ডি নিলাম, এ সি ই নিলাম। তারপর আমরা কি করতে পারি, যে এ ডি ই নিতে পারি, এ ডি ই নিতে পারি। দেখছো, সো এর কাজ কিন্তু টোটালি শেষ। আরেকবার ক্লিয়ার করি ভাইয়া, এ বি দ্বারা একবার সি কে নিলাম, এ বি দ্বারা একবার ডি কে নিলাম, এ বি দ্বারা একবার ই কে নিলাম, নিছি। তারপর আমরা এ সি ডি নিতে পারি, এ সি ই নিতে পারি, আবার এ ডি ই নিতে পারি। শেষ, এর কাজ শেষ। এখন আমরা বি সি ডি নিব, এই যে বি সি দ্বারা একবার ডি কে নিব, বি সি দ্বারা একবার কাকে নিব ভাইয়া, ডি কে। সো বি সি দ্বারা একবার ডি কে, বি সি দ্বারা একবার ই কে নিব। সো বি সি দ্বারা একবার কাকে নিব, ই কে নিব। বুঝছি, বি সি দ্বারা একবার ডি কে হইলো, বি সি দ্বারা একবার ই কে হইলো। আরেকটা আমরা কাজ করতে পারি, যে বি ডি ই নিতে পারি। হ্যাঁ, বি ডি ই নিতে পারি। সো এটা আমি আবার একটু ক্লিয়ার করি, দেখো বি সি দ্বারা একবার ডি কে নিছি, বি সি দ্বারা একবার ই কে নিছি। সো বি ডি ই নিতে পারি, আমাদের বি এর কাজ শেষ, আমাদের বি এর কাজ শেষ। এখন এখন আমরা কি করব, সি ডি ই নিতে পারি, এই যে সি ডি ই নিতে পারি। তারপর এখন আমরা দুইটার কাজ করব। হ্যাঁ, দুইটার কাজ করব। সো এ দ্বারা একবার বি কে, এ দ্বারা একবার সি কে, এ দ্বারা ডি কে, এ দ্বারা ই কে, এভাবে নিব। এ দ্বারা একবার বি কে নিব, এ দ্বারা একবার সি কে নিব, এ দ্বারা একবার ডি কে নিব, দেন এ দ্বারা একবার ই কে নিব। দেখছো, এ দ্বারা বি কে, এ দ্বারা সি কে, এ দ্বারা ডি কে, এ দ্বারা ই কে। তারপর বি দ্বারা সি কে, বি দ্বারা ডি কে, বি দ্বারা ই কে। সো বি দ্বারা একবার সি কে নিব, দেন বি দ্বারা একবার ডি কে নিব, দেন বি দ্বারা একবার কাকে নিব, ই কে নিব। হ্যাঁ, বি এর কাজ শেষ। তারপর সি দ্বারা ডি কে, সি দ্বারা ই কে। সো সি দ্বারা একবার ডি কে নিব, দেন সি দ্বারা একবার ই কে নিব, সি এর কাজ শেষ। তারপর ডি দ্বারা একবার ই কে নিব, ডি দ্বারা একবার ই কে নিব, ডি এর কাজ শেষ। তারপর আমরা একটা একটা করে নিব, এ বি সি ডি। সো এ বি, তারপর সি, দেন ডি, দেন ই, দেন ফাঁকা সেট। দেখছো, সো এখন দেখতে হবে এখানে আমাদের 32টা আছে কিনা। সো আমরা দেখি তো 32টা আছে কিনা ভাইয়া। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 হয়েছে, 32টা হয়েছে। বুঝছি। আচ্ছা, তারপর আমরা যাই। তারপর আমাদের উদাহরণ 6 কি বলছে, এই যে এ একটা সেট দেওয়া আছে, দেন বি একটা সেট দেওয়া আছে, হলে আমাদের এই যে ফার্স্টে আমাদের পি এর শক্তি সেট বের করতে হবে, দেন বি এর শক্তি সেট, অর্থাৎ এ এর শক্তি সেট, বি এর শক্তি সেট বের করার পর আমাদের এইটার ইউনিয়ন করতে হবে ভাইয়া। বুঝছি, এটার ইউনিয়ন করতে হবে। সো এটার ইউনিয়ন করার পর আমাদের এইটার যে অ্যান্সারটা বের হবে, সো এইটা এখানে বলছে উপসেট, এইটার উপসেট হবে এইটা, এইটার উপসেট, এইটা উপসেট। তো আমরা জিনিসটা বুঝি যে এখানের যে মানগুলা থাকবে, এই মানগুলো অবশ্যই এইটার মধ্যে থাকতে হবে। যদি থাকে এইটার মধ্যে, তাহলে অবশ্যই এইটা এইটার উপসেট, এইটার উপসেট এইটা হবে। বুঝছি। সো আমরা দেখো এখন অ্যান্সারটা করি। সো ফার্স্ট অফ অল দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, এ এর মান, এবং এ এর মান হচ্ছে এ বি। আচ্ছা, তারপর আমাদের বি দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে বি সি, এটা আমাদের বি দেওয়া আছে। সো আমরা এ এর শক্তি সেট বের করবো, এই যে আমরা এ এর শক্তি সেট বের করব। সো এ বি, হ্যাঁ, এটা শক্তি সেট বের করতেছি, এ বি। তারপর একটা, এখানে দুইটা আছে, দুইটার পর একটা হবে। সো এ, দেন বি, আর সবশেষে ফাঁকা সেট হবে, আর সবগুলাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হবে। দেন বি এর শক্তি সেটটা বের করি, দেখো বি এর শক্তি সেট। সো বি এর ভ্যালুটা কি বিসি, সো বিসি দিলাম, দেন একটা করে যাবে, দেন বি, আবার সি, সবশেষে আমাদের ভাইয়া কি হবে, ফাঁকা সেট হবে। দেখছো, বি এর ভ্যালুটা বের করছি। তারপর আমরা এইটার ভ্যালুটাও বের করি, পরে একসাথে করে ফেলবো। এ ইউনিয়ন বিটা আগে বের করি, এ ইউনিয়ন বি। সো এ এর মান হচ্ছে এ বি, ইউনিয়ন বি এর মান হচ্ছে ভাইয়া বিসি।
সো তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে সবগুলো উপাদানই যাবে একবার করে যাবে। সো এ একবার, বি একবার, দেন সি একবার যাবে। ওকে, এ ইউনিয়ন বি করছি, এখন এটার শক্তি সেট বের করতে হবে। সো পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি, এখানে কয়টা উপাদান ভাইয়া? 3টা উপাদান। সো এ বি সি, এটা তো আমাদের কাছে ইজি একদম। এ দ্বারা একবার বি কে নিব, দেন এ দ্বারা একবার সি কে নিব। হ্যাঁ, এ এর কাজ শেষ, তারপর বি দ্বারা একবার সি কে নিব, বি এর কাজ শেষ, তারপর একটা করে যাবে এ বি, তারপর সি, আর সবশেষে ফাঁকা সেট, আর সেকেন্ড ব্র্যাকেটের উপর হবে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের কাজটা হচ্ছে ভাইয়া এই যে এইটার ইউনিয়নটা আগে বের করা। সো পি অফ এ ইউনিয়ন পি অফ বি। হ্যাঁ, পি অফ এ, পি অফ এ এর মানটা কোনটা? এই যে এইটা না, এটা আমরা তুলি এ বি, তারপর এ, দেন বি, দেন ফাঁকা সেট। ওকে, তারপর আমাদের ইউনিয়ন আছে, আর পি অফ বি, এই যে পি অফ বি হচ্ছে আমাদের এইটা। দেখো ভাইয়া, পি অফ বি আমাদের এইটা, সো এইটা আমাদের লিখতে হবে। সো বি এবং সি, তারপর বি, তারপর সি, তারপর আমাদের ফাঁকা সেট আছে। ওকে, সো এখন দেখো, এখন আমাদের এখানে ইউনিয়ন আছে না, ইউনিয়ন মানে তো সবগুলাই যাবে একবার করে যাবে। সো এখানে এ বি আছে, ওইখানে এ বি নাই, বাট আমরা এ বি নিব, আমরা এ বি নিব, তারপর আমরা বি সি নিই, সবগুলো একবার করে যাবে। আমরা বি সি নিলাম, তারপর আমরা এ নিই, বি নিই, সি নিই। সো এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, অ্যান্ড ফাঁকা সেট নিব, ফাঁকা সেট। সো এইগুলো হচ্ছে আমাদের পি অফ এ ইউনিয়ন পি অফ বি এর মান। আচ্ছা, আর আমাদের যে পি অফ এ ইউনিয়ন বি, এটার মান বের হয়েছে, কি বের হয়েছে ভাইয়া? দেখো, এ বি এখানে আছে, এ বি, বি সি এখানে আছে, বি সি এখানে আছে, এ বি, তারপর সি, এ বি সি, ফাঁকা সেট, এগুলো আছে। অর্থাৎ আমাদের এই মানগুলো অবশ্যই পি অফ এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি এইটা হচ্ছে এইটার উপসেট, তাই না? সো আমরা এখন এটাই লিখে দিব যে সুতরাং পি অফ এ ইউনিয়ন পি অফ বি, এটা হচ্ছে উপসেট। কার উপসেট? পি অফ এ ইউনিয়ন বি। অর্থাৎ আমাদের এইটার উপসেট, এইটা হচ্ছে উপসেট কার? এইটার উপসেট, কারণ এইটার সবগুলা মান এটার মধ্যে বিদ্যমান। ঠিক আছে, বাট আমরা এইটা বলতে পারবো না যে এটা উপসেট এইটার। কেন বলতে পারবো না? কারণ এইটার সবগুলা মান এটার মধ্যে নাই, বাট এইটার সবগুলা মান এটার মধ্যে আছে। বুঝছি? আমরা কাজে চলে যাই। দেখো, কাজে আমাদের এখানে এই যে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, এবং আমাদের বলছে এখানে কি 1 3 হয়। আচ্ছা, এটা কি ডি নাকি? আচ্ছা, এটা ভুল হয়েছে তুলাতে, এটা হবে ডি। ডি ইকুয়ালস টু 1 3 হয়, তবে দেখাইতে বলছে পি অফ এ ইকুয়ালস টু এই যে এইটা, এই ভ্যালুটা আমাদের ভাইয়া দেখাতে হবে। বুঝছি? আচ্ছা, আমরা এটা এখন সলভ করি। আমাদের ফার্স্টে পি অফ এটা আমরা বের করে ফেলি। দেখো, আমরা পি অফ এটা বের করি। সো পি অফ এটা হচ্ছে 1 2 3, এটার শক্তি সেট বের করবো। সো 1 দ্বারা একবার 2 কে নিব, দেন 1 দ্বারা একবার 3 কে নিব, 1 এর কাজ শেষ, তারপর 2 দ্বারা একবার 3 কে নিব, 2 এর কাজ শেষ, দেন আমরা একটা করে নিব 1 2 দেন 3, আর সবশেষে আমাদের একটা কি হবে ভাইয়া? ফাঁকা সেট। আর অবশ্যই এটা আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হবে। এখন আমাদের বলছে এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা। আচ্ছা, দেখি তো 1 2 3, হ্যাঁ 1 2 3 এর ভ্যালু হচ্ছে এ। সো আমরা এইটার জায়গায় আমরা এ দিতে পারি, দেন 1 2 এর ভ্যালু হচ্ছে এই যে বি দিতে পারি, আর এইটা 1 3 এর ভ্যালু হচ্ছে কি 1 3 এর ভ্যালু হচ্ছে ডি, আর 2 3 এর ভ্যালু হচ্ছে সি। অর্থাৎ আমরা একটু সাজাই লিখি সি এবং ডি। হ্যাঁ, তারপর বাকি যেটা আছে ওইগুলো লিখি 1 2 3 অ্যান্ড ফাঁকা সেট। এই যে দেখছো, সো আমাদের অ্যান্সারটা হয়েছে, আমাদের অ্যান্সারটা হয়েছে ভাইয়া। সো এটা হচ্ছে দেখানো হলো, লিখে দিবা দেখানো হলো। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা খ নাম্বারটা দেখি। বলছে এই যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ ভি ইকুয়ালস টু পি, তারপর এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য বলছে। সো আমাদের ফার্স্ট অফ অল ভাইয়া পি অফ এটা নির্ণয় করে ফেলি। সো দেওয়া আছে পি অফ এ কি আছে ভাইয়া? 1 2 কেবল আছে। সো এটা শক্তি সেট বের করতেছি। সো একবার 1 নিব, একবার 2 নিব, আর সবশেষে আমাদের ফাঁকা সেট নিতে হবে।
তারপর পি অফ বি নির্ণয় করবে, এই যে পি অফ বি হচ্ছে 2 5 দেন একবার 2 নিব, একবার 5 নিব, আর সবশেষে ফাঁকা সেট নিব। এইটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে করব। দেন আমরা এ ইন্টারসেকশন বিটাও বের করে ফেলি, এ ইন্টারসেকশন বি। সো এর ভ্যালু হচ্ছে 1 2, ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে 2 5 দেন ইন্টারসেকশনের মানে তো আমরা বুঝি ভাইয়া, ইন্টারসেকশনের মানে আমরা বুঝি না? হ্যাঁ, কারণ দুইটার মধ্যে যেইগুলো কমন থাকবে ওইগুলাই কেবল যাবে। সো 2 এখানে আছে, সো আমরা জাস্ট 2 নিব, বুঝছি? এখন আমরা এটা বের করি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, এই যে দেখছো পি অফ এ, এটার ভ্যালু কোনটা? এইটা না? সো 1 2, তারপর 1, তারপর 2, দেন ফাঁকা সেট, তারপর ইন্টারসেকশন, এই যে পি অফ বি, এটার ভ্যালু হচ্ছে এইটা। সো 2 5, তারপর 2, দেন 5, দেন ফাঁকা সেট, বুঝছি? সো এখন ইন্টারসেকশন মানে দুই সাইডে যেগুলো কমন যাবে ওইগুলাই আসবে। 1 2 এখানে আছে, ওইখানে নাই। 1 এখানে আছে, ওইখানে আছে, নাই। 2 এখানে আছে, ওইখানে আছে। ফাঁকা সেট এখানেও আছে, ওইখানে আছে। সো আমরা জাস্ট 2 নিব, হ্যাঁ আমরা জাস্ট 2 নিব আর ফাঁকা সেটটা নিব। এই যে আবার সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এটা যেহেতু পাওয়ার সেট, অবশ্যই আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, দেন আমরা এখন কি করব? এইটা নিব, হ্যাঁ এটা বের করব, পি অফ এ ইন্টারসেকশন বি, এইটা বের করব। সো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান কত? 2 না? হ্যাঁ 2 নিলাম, সো একটাই আছে, এরপর আমরা ফাঁকা সেট দিয়ে দিব। সো আমরা তাহলে কি পাচ্ছি ভাইয়া? পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ এ ইন্টারসেকশন বি দুটোটা কিন্তু সেম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি। কি বলছে? দেখানো হলো, তাই না? সো দেখানো হলো, বুঝছি ভাইয়া? বলো প্রবলেম আছে কি না? আচ্ছা, তারপর আমরা দেখি, তারপর আমরা খটা সলভ করবো। এই যে খটা আমাদের এইটা সলভ করতে হবে, এটা ওইটার মতো ইজি একদম। সো আমরা পি অফ এটা নির্ণয় করি। জাস্ট আমাদের এখানে 1 2 দেওয়া আছে, দেন আমরা আরেকবার 1 নিব, একবার 2 নিব, এবং সবশেষে ফাঁকা সেট নিব, এবং আবার সেকেন্ড ব্র্যাকেট বলবো। দেন পি অফ বি হবে, পি অফ বি এর ভ্যালু হচ্ছে 2 5 নিলাম, দেন আরেকবার 2 নিব, দেন আরেকবার 5 নিব, আর সবশেষে ফাঁকা সেট নিব। ঠিক আছে, পি অফ বি। তারপর আমরা কি করব? দেখো এ ইউনিয়ন বিটা বের করে ফেলি, এ ইউনিয়ন বি। সো 1 2 ইউনিয়ন বি এর মান কি? 2 5, বুঝছি? সো আমরা এখানে 1 নিব একবার, 2 নিব একবার, 5 নিব একবার। সো সবগুলো উপাদানই একবার করে যাবে। এই ইউনিয়নের মানে হচ্ছে এইটা। এখন এইটা আবার নির্ণয় করি, পি অফ এ ইউনিয়ন পি অফ বি। সো পি অফ এ এর ভ্যালু এই যে এইটা না ভাইয়া? পি অফ এ এর ভ্যালু হচ্ছে ভাইয়া এইটা। এইটা আমরা এখন লিখব যে 1 2, দেন 1, দেন 2, দেন ফাঁকা সেট। ওকে, দেন ইউনিয়ন পি অফ বিটা লিখবো। পি অফ বি এর ভ্যালুটা কোনটা ভাইয়া? এই যে এইটা, না এইটা না, সরি, পি অফ বি এর ভ্যালুটা হচ্ছে এইটা। সো এইটা লিখবো, এই যে 2 5, দেন 2, দেন 5, দেন এই যে ফাঁকা সেট। ওকে, সো তারপর আমরা কি করবো? ইউনিয়ন মানে সবগুলো উপাদানে যাবে, একবার করে যাবে। সো আমরা 1 2 একবার নিই, 1 2 একবার নিই, তারপর 2 5 নিই একবার, 2 5 নিয়ে একবার, তারপর 1 2 নিব, হ্যাঁ 1 নিব, তারপর এই যে 2 নিব, 1 2 নিলাম, দেন 5 নিলাম, 1 2 নিলাম, 5 নিলাম, দেন ফাঁকা সেট নিব, ফাঁকা সেট। এই যে এই ভ্যালুগুলাই যাবে, সবগুলো উপাদানই যাবে, একবার করে যাবে। 1 2 নিলাম, 2 5 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 5 নিলাম, দেন ফাঁকা সেট নিলাম, বুঝছি? সো তারপর আমরা এই যে এটা নির্ণয় করব, পি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। সো এটার ভ্যালু কত? 1 2 5 না? 1 2 5। এখন এটা শক্তি সেট বের করি, তিনটা উপাদান, তিনটার পর দুইটা যাবে, 1 দ্বারা একবার 2 কে যাবে, দেন 1 দ্বারা একবার 5 কে যাবে, তারপর 2 দ্বারা একবার 5 কে যাবে, হ্যাঁ। সো এরপর একটা করে যাবে, 1 2, দেন 5, আর সর্বশেষ ফাঁকা সেট। এই যে দেখছো? সো আমাদের বলছে এইটার নট ইকুয়ালস টু এইটা কিনা প্রমাণ করার জন্য আমরা দেখি তো। 1 2 5 এখানে আছে, বাট ওইখানে আছে আর নাই। 1 2 এখানে আছে, 1 5 এখানে আছে, ওইখানে নাই। সো এটা ঠিকই আছে। সো পি অফ এ ইউনিয়ন পি অফ বি নট ইকুয়ালস টু পি অফ এ ইউনিয়ন বি। হ্যাঁ, দেখানো হলো, এখানে দেখানো হলো লিখে দিব। অর্থাৎ
এইটার যে ভ্যালুগুলা ওইটার ভ্যালুগুলা সেম না, নট ইকুয়ালস টু বইলা দিছে এটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, আমাদের সত্য। তারপর দেখো উদাহরণ 7 দেখি কি বলছে, সার্বিক সেট ইউ এর সাপেক্ষে এ সেটের পূরক সেট এ কমপ্লিমেন্টের চিত্ররূপ কোনটা? আচ্ছা দেখো, আমরা ভাইয়া ফার্স্টে এখানে এই যে দেখো একটা আয়তকার একটা চিত্র আঁকলাম, আয়তকার একটা ক্ষেত্র আঁকলাম। হ্যাঁ, এখন এই আয়তকার ক্ষেত্রটাকে ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? আয়তকার ক্ষেত্রটাকে ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়, বুঝছি। এখন ধরো আমি আরেকটা এটার মধ্যে একটা বৃত্ত অঙ্কন করলাম। হ্যাঁ, বৃত্ত। সো এই বৃত্তটাকে আমরা এ সেট ধরলাম। এই বৃত্তটাকে কি ধরলাম ভাইয়া? আমরা এ সেট ধরলাম। ওকে, এখন আমাকে যদি বলে যে ভাইয়া আপনি তাহলে এই যে এই খালির জায়গাটুকু আপনি বের করেন। সো এই খালি জায়গাটুকু কিভাবে বের করব? তাহলে এই খালি জায়গাটুকু তাহলে বের করা পসিবল যদি আমরা ইউনিভার্সাল এই সবটা আয়তক্ষেত্র থেকে যদি এই গোল অংশটা বাদ দেই, যা থাকবে তা হচ্ছে এই খালি জায়গাটুকু। সো এই খালি জায়গাটুকুকে ভাইয়া আমি তোমার এই যে এ কমপ্লিমেন্ট ধরতেছি। হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম, এর মানে কি ইউনিভার্সাল থেকে এটা বাদ দেওয়ার পর যা থাকবে তা হচ্ছে এইটা, অর্থাৎ এই এ সেটের বিপরীত হচ্ছে এইটা, এ কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্টের বিপরীত হচ্ছে এইটা। তোমাদের প্রতিজ্ঞার মধ্যে কিন্তু কাজে লাগবে, সূত্রগুলা যখন প্রমাণ করব না, ডি মর্গানের সূত্র বা বিভিন্ন সূত্র আছে ওইখানে এইগুলা এই ধারণাটা কাজে লাগবে। সো এর বিপরীত কি ভাইয়া? এইটা এ পূরক বা এ কমপ্লিমেন্টটা। এ কমপ্লিমেন্টের বিপরীত কি? এ সেটটা। আমি আরেকটু ইজি করে বলবো। হ্যাঁ, ধরো ধরো ভাইয়া তোমার এই যে আয়তক্ষেত্র বা ইউনিভার্সাল সেটটা, এটা ধরো আমি, এটার মধ্যে আমি, তুমি এবং সে আছে। হ্যাঁ, ইউনিভার্সাল সেটটা হচ্ছে আমি, তুমি, সে। আর এই যে বৃত্তটা, এটা ধরো আমি, এটা ধরো আমি। এখন আমি, তুমি, সে থেকে এই পৃথিবীটা হচ্ছে জাস্ট আমি, তুমি, সে। এখন আমি, তুমি, সে থেকে যদি ভাইয়া আমিটা ক্রস হয়ে যায়, তাহলে আর কি থাকে? তুমি, সে থাকে। এই যে তাহলে আর সে আর তুমি থাকে। ব্রেকআপ, ইটস কল্ড ব্রেকআপ। আমি বাদ আর কি থাকলো? তুমি, সে। এইটা এখন বুঝছো? এখন আশা করি আর কারো বোঝার বাকি নেই। আচ্ছা, তারপর আমরা যাই। তারপর হচ্ছে ভাইয়া সংযোগ সেট বা ইউনিয়ন কাকে বলে? সংযোগ সেট বা ইউনিয়ন কাকে বলে? দেখো, দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সংযোগ সেট। দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে ভাইয়া? সংযোগ সেট। আমি একটা এক্সাম্পল দিই। দেখো এখানে এ একটা এক্সাম্পল দিলাম, 1 2 3 এইটাই দিই, এবং আমরা বি একটা এক্সাম্পল দিচ্ছি, এটার মধ্যে থাকবে 3 4। হ্যাঁ, সো 3 4 দিলাম। এখন এটার সংযোগ সেট বের করবো আমরা। এই যে এ ইউনিয়ন বি, এ এর ভ্যালু হচ্ছে 1 2 3, ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে 3 4। সো দেখো আমরা মান বসাবো, এই যে 1 সবগুলা, এটার মানে হচ্ছে সবগুলাই যাবে, সবগুলা সেট থেকেই একটা একটা করে যাবে, সবগুলাই যাবে, বাট একবার একবার করে যাবে, এটার নিয়ম। হ্যাঁ, সো আমরা 1 নিলাম, দেন 2 নিলাম, দেন 3 নিলাম, তারপর এখানে 4 আছে, এখানে 3 দুইবার আছে, বাট আমরা একবার নিব। নিয়ম সবগুলাই যাবে, একবার করে যাবে, 1000 বার থাকলেও একবার যাবে, তারপর 4 আছে নিলাম। সো দেখছো, এটাই হচ্ছে ইউনিয়ন। এখন এটাকে আমরা এ ইউনিয়ন বি কে আমরা সেটে প্রকাশ করি। দেখো, সো এক্স সাজ দ্যাট এক্স। এখন আমরা এক্স বিলংস টু আমরা লিখতে পারি এ, মানে এই যে মানগুলা এখানে যে 1 2 3 4 ভ্যালুটা যে বের হইছে, এটার মধ্যে কি এ আছে না ভাইয়া? এই যে 1 2 3 এর 4 এর মধ্যে কি এ আছে না? 1 2 3 তো এ এর ভ্যালু, সো এ লিখতে পারি। অথবা অথবা x বিলংস টু আমরা বি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এটার মধ্যে তো আমাদের বি এর ভ্যালু আছে, যেমন 3 4 আছে না এটার মধ্যে। সো তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর সেটটা দেখছো, সেট গঠন পদ্ধতিটা দেখছো, x বিলংস টু এ অথবা x বিলংস টু বি, মানে x এর মধ্যে a এর মানগুলো আছে, b এর মানগুলো আছে, এই অথবার মানে হচ্ছে এইটা কাজে লাগবে, কাজে লাগবে, কিন্তু এটা আইডিয়াটা রাখো, মনে রাখো। তারপর সেট বা ইন্টারসেকশন, দুইটি সেটের কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সেট, মানে দুইটা সেটের মধ্যে কমন থাকতে হবে, মিল থাকতে হবে। সো আমরা আগের এক্সাম্পলটাই দিই, 1 2 3 ছিল নাকি? 1 2 3 ছিল এবং
বি সেটের মধ্যে কি ছিল ভাইয়া 3 4 ছিল, এটাই তো, এইটাই ছিল। এখন আমাদের বললো এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য, অর্থাৎ তাহলে দুইটা সেটের মধ্যে কি কমন আছে। আচ্ছা আমি আগে উঠাই, হ্যাঁ উঠাই আগে 3 4। সো দুইটা সেটের মধ্যে কি কমন আছে দেখো তো, 1 2 এখানে আছে, ওইখানে আছে না, 3 এখানে আছে, এখানে আছে, সো 3 নিব। সো দুইটা সেটের মধ্যে যেইগুলা কমন ওইগুলাই গেল, হ্যাঁ। এখন এইটাকে আমরা দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। সো এক্স সাজ দ্যাট এক্স এক্স বিলংস টু, কি লিখবো, এই যে 3টা কি এর মধ্যে আছে না, হ্যাঁ এর মধ্যে আছে, এক্স বিলংস টু এ। এখন আমরা এবং দিব, কেন এবং দিব, কারণ এই 3টা দেখো বি এর মধ্যেও আছে বাট কমন আকারে আছে। যখন দুইটা সেটের মধ্যে কমনটা আসবে তখন আমরা এবং দিব, এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ 3টা তোমার এক্স, এই যে 3টা এই যে এক্স এর মানটা এটা তোমার এ এর মধ্যেও আছে, আবার এই 3টা আবার বি এর মধ্যেও আছে, সো এক্স বিলংস টু বি, এইভাবে লিখবা, বুঝছি। আচ্ছা তারপর চলে যাই, দেখো তারপর এখানে তোমার উদাহরণ 8টা না, উদাহরণ 8টা আমরা একটা কাজ করি, আমরা মেইন বইয়ে চলে যাই, তাহলে সুন্দর হবে। আমরা মেইন বইয়ে চলে যাই। এই যে দেখো আমরা উদাহরণ 8টা সলভ করব না, এই যে কি বলছে এখানে দেখো, সার্বিক সেট, এই যে সার্বিক সেটগুলো দেওয়া আছে, এর দুইটা উপসেট দেখো, এই যে মৌলিক সংখ্যা এক্স সাজ দ্যাট এক্স, এক্সটা হবে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো আমরা চিনি, দেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। সো এখন এর ভ্যালুটা দেখো তো, মৌলিক সংখ্যাগুলো কি কি ভাইয়া, আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, বাট আমরা যে মৌলিক সংখ্যাগুলো নিব 2 এর পর অসীম পর্যন্ত নিতে পারবো না, কারণ এখানে ইউনিভার্সাল সেট আছে, ইউনিভার্সাল সেটে যতগুলো থাকবে ওইগুলোর মধ্যে আমাদের নিতে হবে। সো আমরা 2 নিলাম, 3 নিলাম, 5 মৌলিক, 7 মৌলিক, তারপর 11 মৌলিক, 11 কি এখানে আছে না, সো আমাদের এতটুকু পর্যন্ত নিতে হবে। এর ভ্যালু নিলাম, দেন বি এর ভ্যালু হচ্ছে বেজোড় সংখ্যা, সো 1 3 5 7 9, 9 পর্যন্ত, 11 কিন্তু যাব না, হ্যাঁ। তারপর আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করছি, সো এটা তো বুঝোই, এ ইউনিয়ন বি বলতে কি, দুইটা সেটের মধ্যে সবগুলাই যাবে, একবার করে যাবে। সো আমরা একটু সিরিয়ালটা সাজাইছি, 1 2 3, তারপর 4 9 5 7 9, এই যে 1 2 3 5 7 9, এ ইন্টারসেকশন বি, দুইটা সেটের মধ্যে যেগুলো মিলে, সো মিলে কি 3 মিলে 3 মিলে, 5 মিলে 5 মিলে, দেন 7 মিলে 7 মিলে, এই যে দেখছো। তারপর আমরা এ কমপ্লিমেন্ট বের করছি, এ কমপ্লিমেন্টের মানে হচ্ছে কি, এই যে ইউনিভার্সাল সেট মাইনাস এ। এখন ইউনিভার্সাল সেট কোনটা, এই যে এইগুলা না, এইগুলা থেকে আমরা এটা মাইনাস করবো। সো এ কোনটা, এই যে এটা হচ্ছে ভাইয়া তোমার 2 3 5 7, দেখো আমি শর্টকাটে বোঝাচ্ছি, 2 3 5 7 2 3 5 7, আর কি থাকে ভাইয়া 0 1 4 8 9 6 থাকে, এই যে 4 6 8 9। তারপর বি প্রাইম সেম ভাবে ইউনিভার্সাল সেট থেকে বি এর ভ্যালুগুলো মাইনাস করছে, যা থাকে তা লিখছে। তারপর এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম লিখছে, সো এ প্রাইমের ভ্যালু আমাদের কাছে তো আছেই, দেন ইউনিয়ন বি প্রাইমের ভ্যালু তো আছেই, দেন আমরা কি করছি, ইউনিয়ন সবগুলা সেটের মধ্যে সবগুলাই যাবে একবার করে যাবে, যেমন 0 একবার গেল, তারপর 1 একবার গেল, 2 একবার গেল, 4 একবার গেল, 6 একবার গেল, 8 একবার গেল, 9 একবার গেল। আর এইটা হচ্ছে কমন, এই দুইটার মধ্যে কি কমন যে 0 4 6 8। তারপর এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মানে কি, এটার মানে হচ্ছে ভাইয়া ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। সো ইউনিভার্সাল সেট তো এগুলো আছে, দেন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কোথায় আছে, এই যে এ ইন্টারসেকশন বি 3 5 7, 3 5 7 কাটা যাবে, এই যে 3 5 7 কাটা যাবে, আর বাকি যা আছে সবগুলো আসবে, এই যে দেখো বাকি যা আছে সবগুলো আসলো, এই যে দেখছো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মানে সেম ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ আমাদের এ ইউনিয়ন বি কোথায়, এই যে এইটা। সো এইটা থেকে এই মানগুলো বাদ দেওয়ার পর যা থাকবে তা আসবে, শেষ। আচ্ছা তারপর আমরা আমাদের ম্যাথে চলে যাই, দেখো তো আমরা এখন 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার কি বলছে, এই যে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি সেট দ্বয় কি নিশ্চিত সেট। নিশ্চিত সেট তো আমরা জানি যে ইন্টারসেকশন করার পর যদি উপাদানগুলো না পাওয়া যায়, ইন্টারসেকশন করার পর যদি উপাদান না পাওয়া যায় তখন এটা নিশ্চিত সেট হয়। সো আমরা দেখি আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এই যে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে কি সংখ্যা ভাইয়া, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আমরা জানি শূন্য বাদে অখণ্ড সংখ্যাগুলাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সো 1 2 3 4 আমাদের এখানে লিমিট দেই নাই, সো আমরা এভাবে ডট ডট দিব। তারপর বি এর ভ্যালুটা দেখি, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ঋণাত্মক, এই যে ঋণাত্মক
ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝছি ভাই, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে -3 -2 -1 এভাবে যাবে। সো ডট ডট, হ্যাঁ -3, কারণ এইদিকে অসীম পর্যন্ত চলমান, -2 -1। সো 0 কিন্তু হবে না, শূন্য বাদে অখণ্ড সংখ্যাগুলাই হচ্ছে ঋণাত্মক, অখণ্ড সংখ্যাগুলাই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো এ বি সেট দ্বয় নিশ্চিত কিনা দেখি তো। এ ইন্টারসেকশন বি করতে হবে নিশ্চিত বের করার জন্য। সো এর ভ্যালুগুলো বসাই, 2 3 4 5, এর ভ্যালুগুলো বসাইছি। দেন ইন্টারসেকশন বি এর ভ্যালুগুলো কি, বি এর ভ্যালুগুলো হচ্ছে -3 -2 -1। দেখছো বি এর ভ্যালুগুলো, বুঝছি। সো এখন দেখো তো ভাইয়া, এই যে এটার মানে তো কমন, দুই সাইডে যেগুলো কমন আসবে ওইগুলাই যাবে এখানে। সো 1 2 3 4 5, এখানে কি কোনো কিছু কমন আছে না। সো এই ক্ষেত্রে এটা আমরা নিশ্চিত সেট বলতে পারি। এরকম ফাঁকা সেটও দেওয়া যায়, অথবা এরকম এরকম ফাঁকা সেট চিহ্নটাও দেওয়া যায়। তো এটা হচ্ছে নিশ্চিত সেট, বুঝছি। আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বর কি বলছে, a equals to x such that x belongs to r, এবং এই যে দেখো, এবং আর তো বুঝি আমরা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তো বুঝি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, সব যাবে বাস্তব সংখ্যার মধ্যে। শূন্য থেকে x এর ভ্যালুটা বড় হয়, সো শূন্য থেকে বড় হবে এবং 2 থেকে ছোট হবে, এরকম বাস্তব সংখ্যা আমাদের নিতে হবে। আর b এর ক্ষেত্রে দেখো x বিলংস টু n, এবং শূন্য থেকে x এর ভ্যালুটা বড় হবে। n বলতে স্বাভাবিক সংখ্যা, ওকে। স্বাভাবিক সংখ্যা বলতে শূন্য বাদে ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এই টাইপের। শূন্য থেকে x এর মানটা বড় হবে অথবা শূন্যের সমান। সো আমরা শূন্য থেকে বড় নিলে 1 হবে এখানে, এবং 2 থেকে যেন ছোট হয়, ওকে। এবং আমাদের এখানে বলছে বি উপসেট এ হবে, এবং এ ইউনিয়ন বি করলে এ হবে, এ ইন্টারসেকশন বি করলে বি হবে, বুঝছি। সো এরকম বলছে আমাদের শর্ত। আমরা দেখো করতে থাকি। দেওয়া আছে আমাদের এর ভ্যালুটা হচ্ছে x বিলংস টু x সাজ দ্যাট x বিলংস টু r, এবং শূন্য থেকে x এর ভ্যালুটা বড় এবং 2 থেকে ছোট। দেখছো, এখন আমরা মানগুলা বসাই। আর বলতে বাস্তব সংখ্যা বুঝি, শূন্য থেকে x এর ভ্যালুটা বড়, শূন্য থেকে x এর ভ্যালুটা বড় এমন বাস্তব সংখ্যা কি আছে? বাস্তব সংখ্যা অনেক প্রকার আছে, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তারপর তোমার অনেক রুট ওভার টাইপের সংখ্যা, অনেক সংখ্যা আছে, হ্যাঁ। সো আমরা শূন্য থেকে x এর মান বড় এরকম একটা সংখ্যা নেই যেটা বাস্তব সংখ্যা। সো শূন্য থেকে বড় তো আমরা তোমার 1 নিতে পারি, 2ও নিতে পারি, কারণ 2 থেকে x এর ভ্যালুটা ছোট বা সমান হতে পারে। আর যেহেতু বাস্তব সংখ্যা বলছে, আমরা একটু মিলাই টিলাই নিই। সো আমরা 0.5 নিতে পারি, হ্যাঁ 0.5 নিতে পারি। তারপর আমরা 1 নিই, কারণ 0 থেকে x এর মানটা বলছে বড় হবে, হ্যাঁ, বা শূন্যের সমান হইলে প্রবলেম নেই। তুমি যদি এখানে 0 দিতা হয়তো, এবং 2 থেকে যেন ছোট বা 2 এর সমান হয়। সো 1 এর পর আমরা এখানে রুট ওভারের মান নিতে পারি, কারণ রুট ওভারের মান কিন্তু 1.41 এরকম টাইপের, হ্যাঁ। রুট ওভার 2 এর মান, রুট ওভার 2 এর মান এরকম দেখো 1.4142 এরকম বের হয়। সো এইটা তো 2 থেকে ছোট, দেন আমরা 2 নিই, জাস্ট এইগুলাই নিছি। দেন আমরা বিটা দেখি। বিটা বলছে x such that x belongs to n, এবং শূন্য থেকে x এর মানটা বড় বা শূন্যের সমান, এবং 2 থেকে ছোট বা 2 এর সমান। সো এখন x এর যে মানগুলো নিব এগুলো হবে তোমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? মানে হচ্ছে শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 টাইপের। সো আমরা তাহলে 1 নিব, 1। শূন্য থেকে তো x এর ভ্যালুটা বড়, হ্যাঁ 1 বড়, ঠিক আছে। দেন 2 থেকে যেন ছোট হয় অথবা 2 এর সমান হয়। সো আমরা 2 নিতে পারি, কারণ 2 থেকে x এর মানটা ছোট অথবা 2 এর সমান। এই যে দেখছো, এই টানটা দেওয়ার কারণে 2টা আমরা নিতে পারতেছি। এখন আমাদের প্রশ্ন হইছে বি কি এ এর উপসেট কিনা, দেখি তো আমরা বি কি, এখানে কি বলছে বি কি এ এর উপসেট কিনা, অর্থাৎ বি এর ভ্যালুগুলো এ এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, বি এর ভ্যালুগুলো দেখো 1 2 এর মধ্যে আছে, এটা রাইট। দেন আমাদের বলছে এটি সত্য লিখতে পারো, এটি সত্য। তারপর এটা সলভ করি, এ ইউনিয়ন বি, এটা আমরা সলভ করি। এ এর মান হচ্ছে 0.5, দেন 1, দেন রুট ওভার 2, দেন 2 ইউনিয়ন। আর বি এর মানটা কি? বি এর মান হচ্ছে ভাই 1 2। দেন আমরা এখন দেখি তো ইউনিয়নের মানে সবগুলাই যাবে, একবার করে যাবে। সো আমরা 0.5 নিই, 0.5 1 নিলাম, দেন রুট ওভার 2 নিলাম, দেন আমরা রুট ওভার 2, আচ্ছা রুট ওভার 2 এর আগে, হ্যাঁ ঠিক আছে রুট ওভার 2, তারপর 2 নিলাম, এই যে এটা বের হয়েছে। দেন বলছে এ ইউনিয়ন বি এর যে মানটা হবে এটা হচ্ছে এ এর মতো, ইকুয়ালস টু বলছে এ, হ্যাঁ মিলছে তো 0.5 1, দেন রুট ওভার 2 2, হ্যাঁ এটা হয়েছে। সো আমরা তাহলে বলতে পারি সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ,
সত্য, হ্যাঁ সত্য বা দেখানো হলো এরকম টাইপের কিছু লিখতে পারো। তারপর এ ইন্টারসেকশন বি বলছে, সো আমরা তাহলে এখানে বের করি এ ইন্টারসেকশন বি, এর ভ্যালুগুলো হচ্ছে কি 0.5 দেন 1√2 দেন 2, ইন্টারসেকশন বি এর ভ্যালুগুলো হচ্ছে কি 1 2, সো দুই সাইডে যেটা কমন যাবে, সো দুই সাইডে দেখো 1 কমন, দেন আর দুই সাইডে 2 কমন। সো এখন বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে বি, বি বলতে কি, বি বলতে এই যে 1 2, হ্যাঁ 1 2 আমাদের মান বের হয়েছে কি 1 2, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, এইটাও সত্য। বুঝছি, শেষ, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা উদাহরণ 11-এ যাব, কি বলছে দেখি। এখানে একটা সেট দেওয়া আছে, এখানেও একটা সেট দেওয়া আছে, বলছে এ ইউনিয়ন বি, হ্যাঁ এ ইউনিয়ন বি হচ্ছে এই যে এইটা মানে এ এর মান এবং বি এর মান ইউনিয়ন করবা, দেন এটা এ ইউনিয়ন বি এর একটা সেট দিছে আর কি, সেট গঠন পদ্ধতিতে, এবং বলছে সো এই অঙ্কটা আমি করে ফেলছিলাম, বাট ক্যামেরা পরে দেখি চার্জ চলে গেছে ক্যামেরাতে, ঠিক আছে, বাট আমি ঠিক অঙ্ক করে ফেলছি, বাট এটা বোঝাই দিই, প্রবলেম নেই। এখানে কি বলছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে আর, অর্থাৎ এক্স এর যে মানগুলো নিব এগুলো হবে বাস্তব সংখ্যা, এবং একটা শর্ত দিয়ে দিছে 1 থেকে যেন এক্স এর মানটা বড় হয় অথবা 1 এর সমান হইলে প্রবলেম নেই, এবং 2 থেকে এক্স এর মানগুলো ছোট হবে অথবা 2 এর সমান হইলে প্রবলেম নেই। সো এই ক্ষেত্রে আমরা 1টা ফার্স্টে নিই, যেহেতু আমাদের বইলা দিছে 1 থেকে এক্স এর মানটা বড় অথবা সমান হইলে প্রবলেম নেই, 1 নিলাম। তুমি বাস্তব সংখ্যা কোটি কোটি নিতে পারো, কোটি কোটি সংখ্যার সূক্ষ্ম মান নিতে পারো, বাট আমি একটু সরল মানই নিলাম 1.5 1.8 1.9, দেন 2 বলছে রাখলে হবে, বাট ছোট হইলে প্রবলেম নেই। সো 2 থেকে এক্স এর মান ছোট অথবা 2 এর সমান হলে প্রবলেম নেই, এই যে 2 নিলাম। তারপর বি নিলাম, দেখো এক্স বিলংস টু আর, এবং এখানে শর্ত দিয়ে দিচ্ছে 0 থেকে এক্স এর মানটা যেন বড় হয়, 1 থেকে যেন ছোট হয়, এমন বাস্তব সংখ্যাটা নিতে হবে। সো আমি তাহলে 0 থেকে বড় নিলাম 0.5 0.8 0.9। তারপর আমাদের বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য, অর্থাৎ এই যে এর মানগুলো বসাইলাম, বি এর মানগুলো বসাইলাম, দেন সবগুলা মানই যাবে একবার একবার করে যাবে, আমরা তো এই সেটের মানে বুঝি, ইউনিয়নের মানে বুঝি, সবগুলাই যাবে একবার একবার করে যাবে। সো ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজাইছি আর কি, 0.5 0.8 0.9, দেন 1.15 1.8 1.9 অ্যান্ড 2, ঠিক আছে। তারপর এখানে বলছে যে এ ইউনিয়ন বি কি এই সেটটাকে নির্দেশ করে কিনা, বা এই সেটটার সাথে যায় কিনা শর্তের সাথে, এ ইউনিয়ন বি, হ্যাঁ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর। সো আমাদের যে এ ইউনিয়নের বি এর মানগুলো বের হয়েছে এগুলো তো স্বাভাবিক সংখ্যার, এই যে স্বাভাবিক সংখ্যা, এবং এগুলা দেখো 0 থেকে বড়, এগুলা কি 0 থেকে বড় না, এগুলাকে এক্স ধরলে 0 থেকে এক্স এর ভ্যালুটা বড়, এবং 2 থেকে এই ভ্যালুগুলো ছোট অথবা 2 এর সমান, এই যে 2 এর সমান অথবা 2 থেকে ভ্যালুগুলো ছোট, হ্যাঁ এ ইউনিয়ন বি এর সাথে মিলছে। তারপর বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাঁকা সেট কিনা, আমরা দেখতে পারতেছি যে এ আর বি সেটের মধ্যে কোনো কিছুই মিল নাই, সো এই ক্ষেত্রে এটা হবে ফাঁকা সেট, আর ফাঁকা সেট মানে হচ্ছে নিশ্চিত সেট, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা লাস্ট অঙ্ক কার্তেশীয় গুণজ সেট, এটা দেখবো কার্তেশীয় গুণজ সেট, অর্থাৎ ক্রস, এটা হচ্ছে ক্রস, এ ক্রস বি, আমরা এ এর ভ্যালু বসাইলাম, বি এর ভ্যালু বসাইলাম, এখন আমরা গুণ করবো, যেহেতু এটা গুণ ক্রস, অর্থাৎ আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, হ্যাঁ গুণগুলো হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। সো 1 দ্বারা একবার একে গুণ করবো 1b 1c, এই যে দেখো 1 দ্বারা, আর সবগুলোর আগে কমা দিব 1a দেন 1b, দেন 1 দ্বারা একবার c কে গুণ করব, শেষ, 1 এর কাজ শেষ। দেন 2 দ্বারা a কে, 2 দ্বারা b কে, 2 দ্বারা c কে, 2 দ্বারা a কে, 2 দ্বারা ভাইয়া b কে, আর 2 দ্বারা c কে গুণ করব, বুঝছি, দেন আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সো এটাই হচ্ছে ভাইয়া কার্তেশীয় গুণজ সেট। আমরা কি বুঝতে পারছি কিনা বলো। আর তোমাদের ভাইয়া অবশ্যই আমি এরকম এমসিকিউ, এই যে টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু আমি তোমাদের সলভ করাবো, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করাবো। সো অবশ্যই তোমরা প্রাইভেট ব্যাচে দ্রুত জয়েন হয়ে যাবে। সো ভাইয়া তোমাদের এরকম টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করাবো, ঠিক আছে। টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার পর প্রচুর এরকম আমরা বোর্ড কোশ্চেন, দেন স্কুল কোশ্চেন, এগুলো সলভ করাবো। তার ফলে তোমরা পরীক্ষায় দেখবে কমন যে পড়তেছে, তোমরা যে পারতেছো পরীক্ষায় তোমরা এর প্রমাণ পেয়ে যাবা। সো তার জন্য অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে, কারণ এগুলো আমরা প্রাইভেট গ্রুপে পড়াবো। এইগুলা মেইন, তুমি বইয়ের বেসিক, তারপর এই ক্লাস ওই ক্লাস, এইগুলা মানে অনেক ফ্রি কন্টেন্ট আছে, মোটামুটি চালানো যাবে। বাট ভালো করতে গেলে প্লাস গোল্ডেন ওই রকম মার্কস 100 থেকে 90 95 98 পাইতে গেলে অবশ্যই আমাদের প্রাইভেট বেসে জয়েন হতে হবে। ওইখানে তো আমরা এরকম সিকিউ এমসিকিউ এগুলো প্র্যাকটিস করাই, এগুলো তো আর ফ্রি হবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি ভাইয়া। সো খুব দ্রুত জয়েন হয়ে যাবে তোমরা, এখন ডিসকাউন্ট চলতেছে। আর
কোর্সের অফারটা থাকতে থাকতে দ্রুত জয়েন হয়ে যাও। এই ভিডিওর কমেন্ট বক্সে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে। ওকে, সো আজকের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের কিন্তু গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা। তোমার কোন বিষয়টা দরকার, কোন বিষয়ে ক্লাস দরকার, ভিডিও দরকার, ওইখানে যদি পোস্ট করো তাহলে আমরা বুঝতে পারবো যে এই বিষয়ে ভিডিও দরকার, এবং আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকতে পারবা। এবং তোমাদের কোনো প্রবলেম হইলে ওইখানে হেল্প পাবা, তোমরা একজন আরেকজনকে হেল্প করবে, বুঝছো, ওই গ্রুপগুলোতে। সো এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে দেওয়া হবে। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ভাইয়া কমেন্ট করে জানাবা, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। ওকে, সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। তোমরা যারা সায়েন্স নিয়েছো তোমাদের জন্য ফুল ইয়ারের কোর্স, মাত্র 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। জাস্ট এখন অফার চলতেছে, যারা এই কয়দিনের মধ্যে জয়েন হবা তারা 8,000 টাকার কোর্স 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। ওকে, দ্রুত দেরি না করে জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং ফুল ইয়ার আর কোনো চিন্তা করতে হবে না। সো তোমরা যে জাস্ট সায়েন্সের 4টা সাবজেক্টই পড়বে এমন না, এর পাশাপাশি তোমরা বাংলা পাবা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এই সমস্ত সাবজেক্টগুলো পাবা, মানে সমস্ত সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, জাস্ট এই 3,000 টাকার মধ্যে। আর এইটার মেয়াদ থাকবে 1 ইয়ার। ওকে, আর এই কোর্সে কি কি থাকবে? এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে, টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন থাকবে। তোমরা যারা ক্লাস 8 আমার ক্লাসগুলো করছো তারা জানো আমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে কমন পড়ছে, ওই যে এইগুলা করার কারণে। সো এইগুলো আমরা তোমাদের ফার্স্ট থেকেই প্র্যাকটিস করাবো। লাইভ বা রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, মান্থলি এক্সাম থাকবে, অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে, সো পড়ালেখার প্রতিযোগিতাটা বেড়ে যাবে। সো বুঝছো, এটা হচ্ছে সায়েন্সের। আর যারা তোমার কমার্সে আসছো, সো তোমাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে কমার্সের ফুল ইয়ারের কোর্স করতে পারবো মাত্র 2,500 টাকা। 8,000 থেকে কিন্তু 2,500 নামানো হয়েছে। এবং কমার্সের যে সাবজেক্টগুলো থাকবে এমন না, বাকি বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস সব কিছু থাকবে, জেনারেল সায়েন্স সব কিছু থাকবে। আর এর মেয়াদ থাকবে 1 ইয়ার। মান্থলি পেমেন্ট না কিন্তু, জাস্ট একবারই পেমেন্ট। ওকে, আর এইটার মধ্যে থাকবে টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, তারপর আমরা যদি ভাইয়া আর্টসের ক্ষেত্রে দেখি, সো আর্টসের স্টুডেন্টদেরও এখানে কোর্স লঞ্চ করা হয়েছে, এবং 8,000 টাকার কোর্সটা মাত্র 2,200 টাকায় নিতে পারবে, এবং সারা বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। আর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। আর এখানে আর্টসের সাবজেক্টগুলো বাদেও আমাদের থাকবে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজিএস, এবং জেনারেল সায়েন্সও থাকবে, সব কিছু এভরিথিং থাকবে। আর কি কি ফিচার্স থাকবে? টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, মান্থলি এক্সাম, স্টুডেন্ট অফ দ্য মান্থ। এছাড়া আরও অনেক অনেক ফিচার্স আমাদের সামনে অ্যাড হবে। সো তোমরা দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত যোগাযোগ করো, দ্রুত জয়েন হয়ে যাবে। ওকে।